রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে চলুক এটা। আচ্ছা, তো তোমাদের আজকে আগের দিন তো সিটিং অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করলাম। মোটামুটি কেমন কি পারছো বলো সিটিং অ্যারেঞ্জমেন্ট? দাদা আমি দুটো তিনটে প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে। হুম আমার হুম মানে হচ্ছে দাদা, মানে ভালো মতনই পারছি, ঠিক হুম আছে। মোটামুটি দুটো ছবিতেই কমপ্লিট হয়ে যাচ্ছে আর পারছি। তবে হুম আমার দাদা একটা কোশ্চেনের অ্যান্সার আমার একটু হুম মেলেনি আর কি। হুম হুম। আচ্ছা আচ্ছা। সেটা বাকি সবই মিলে গেছে। হুম। আচ্ছা আচ্ছা, বেশ, দেখছি তাহলে। বাকি আছে। আচ্ছা, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে তোমার কথা শোনা একটু। যাচ্ছে তো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলো দেখি। একটা কোশ্চেন মেলেনি আর কি আমার। আচ্ছা, কোথা থেকে করেছো কোশ্চেনটা, মানে র্যান্ডম নাকি কোনো বই থেকে বা কোথা থেকে পিক করেছো? চ্যাম্পিয়ন ডিজাইনিং এর বইটা থেকে দাদা। হ্যাঁ, তো ওটা তোমার অ্যান্সার মানে সলিউশন ওখানে দেওয়া নেই? সলিউশন থেকে ওকে বুঝতে পারা যাচ্ছে না? শেষ চ্যাম্পিয়ন দিয়ে করেছো নাকি? হুম আমি শুধু খালি অ্যান্সারটা মিলিয়েছিলাম, হুম। সলিউশনটা আমার দেখা হয়নি মেবি। সলিউশনটা একবার দেখবে, যদি আসতে হয় তাতেও যদি সলিউশন দেখে বুঝতে না পারো তাহলে করে কোশ্চেনটা একবার ফটো তুলে শেয়ার করবে গ্রুপে। ওটা নেক্সট ক্লাসে আলোচনা করবে। শেষ আমিও চ্যাম্পিয়ন দিয়ে করলাম আজকে, ধরো 5-6টার মতন করেছি, হয়েছে প্রায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। পাঠিয়েছি। পাঠাবে তো ওটা, যদি কোন কোশ্চেনটা। হ্যাঁ, নিজের। মানে লেভেলের ওয়ানের গুলোই করেছি, টুই যায়নি, মানে খুঁজে খুঁজে করছিলাম। আমি সার্কুলার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, আর সার্কুলারই। আমার মেবি আমার ওই প্রথম কোশ্চেনটারই হচ্ছে পাঁচের অ্যান্সারটা হয়নি, মানে পাঁচের অ্যান্সারটা আচ্ছা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইখানে দেখছি। আমার হচ্ছে তো তোমাদের দুটো। যেগুলো যেগুলো ডাউটস অ্যারাইজ করবে, সেগুলো যদি ডাউট থেকে থাকে তাহলে করে ওগুলো এক কাজ করবে, গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছবি দিয়ে নিজেদের মধ্যে এবার ডিসকাসও করতে পারো, বা ছবি দিয়ে রাখলে পরে কি হচ্ছে আমি তাহলে নেক্সট ক্লাসের মধ্যে থেকে ইনক্লুড করে দিতে সুবিধা হবে, বুঝতে পেরেছো তো? ওটা করে রাখবো তাহলে করে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে তোমরা এখন ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস করছো, একদিকে খুব ভালো। এবার আমরা তাহলে আজকে দেখো আমরা কিছু সেট নিয়ে এসেছি, আজকে কতগুলো আমি দেখো। তোমার তোমার ভয়েসটা খুব আস্তে আসছে। ভয়েসটা আসতে 1 মিনিট। নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ, হবে। এবার দেখো তো ভয়েস শোনা যাচ্ছে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। ঠিকঠাক আছে মোটামুটি। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম করে বললে মনে হয় ভালো শুনতে হবে, তাই না? হ্যাঁ, এবার হ্যাঁ, একদম এটা পারফেক্ট। খুব বেটার। এটা খুব বেটার, কিন্তু অ্যাকচুয়ালি ওই হেডফোনে পড়াচ্ছি তো, ওটাই হচ্ছে মেন প্রবলেম হয়ে গেছে, বুঝলে তো? আচ্ছা, 1 মিনিট। আমি একটু দেখি কিছু কায়দা করা যায় নাকি। আহ, দাঁড়াও, 1 মিনিট। দেখো তো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। নাকি আস্তে শোনাচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, বলেছে আগে দেখিনি কি কি কন্টেন্ট আছে আজকে। এই একটা পাজল আছে, মানে পাজল বলতে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাজল একই এটা। তার এগেনস্টে 5খানা কোশ্চেন। আচ্ছা, তারপরে এইটা আরেকটা সেট আছে, তার এগেনস্টে একটা জায়গা, এটা ক্যালকুলেশনের জন্য জায়গা ফাঁকা রেখেছি, এখানে 5খানা কোশ্চেন আছে। এইটা মানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা মতন সেট আমরা আজকে করবো, ঠিক আছে? 9টা মতন রেখেছি, ভ্যারাইটি অফ কোশ্চেন্স। তো চলো শুরু করা যাক। আর ডিসপ্লেতে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে পাজলের কোশ্চেন তো হাতে লিখলে সময় চলে যাবে, ওই জন্য এগুলো আগে থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি। আচ্ছা, এখান থেকে কোশ্চেনটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, দেখো ইনস্ট্রাকশন কি বলেছে, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। খুব ভালো কথা বলেছে। দেয়ার আর 8 পার্সন, 8 জন। কি কি? পি, কিউ, আর, এস, টি, ইউভি, ডাব্লিউ, মানে পি থেকে ডাব্লিউ পর্যন্ত টোটাল 8টা পার্সন আমার হাতে রয়েছে। খুব ভালো কথা। কি হচ্ছে? সিটিং অ্যারাউন্ড এ রেক্ট্যাঙ্গুলার টেবিল, রেক্ট্যাঙ্গুলার টেবিলে বসছে অ্যান্ড ফেসিং টু দ্য সেন্টার, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। এই কথাটার মানে কি, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার? এই কথাটার মানে হচ্ছে তোমার যে এমন নয়, হ্যাঁ, পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ পরপর বসিয়ে দিলে হবে না, ওকে? একটা তাহলে কি বলেছে আমাকে, রেক্ট্যাঙ্গুলার টেবিল বলেছে, আর সবাই সেন্টারের দেখছে এরকম বলেছে। তো রেক্ট্যাঙ্গুলার টেবিল আর সেন্টার আমি এটাকে একটা প্লটিং করে দিই। এরকম 8 জন বসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম বসিয়ে দিলাম। আরেকটা এখানে তলায় আরেকটা প্রজেকশন নিচ্ছি, দুটো প্রজেকশন আমরা নিয়ে চলবো অবশ্যই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো সবই লেভেল 1-এর প্রশ্ন, সহজ সহজ, অসুবিধা হবে না।
কি বলেছে দেখো, তারপরে ফার্দার বলেছে 4 of them sit at 4 corners, যেটা আমি অলরেডি এঁকেই নিয়েছি। তোমরা আগে পুরোটা পড়বে তারপরে আঁকবে কি ইনফরমেশন বলেছে তার উপর, ঠিক আছে। অ্যান্ড while 4 seats middle of the each 4 side, মানে 4 জন কর্নারে বসছে, এই যে কর্নারে 1 2 3 এবং 4, 4 জন কর্নারে বসছে, এখান থেকে 1 2 এবং 3, এখান থেকে হচ্ছে 4, 4 জন কর্নারে বসছে, খুব ভালো কথা। অ্যান্ড 4 of them sits হচ্ছে মিডিল অফ দ্য 4 sides, মানে যে মিডল সাইডে 4 জন আসছে, 1 2 3 এবং 4, এখানে মিডিলে 1 2 3 এবং 4। ওকে, এগুলো সব এটা রয়েছে, ভেরি গুড ভেরি গুড। এবার কি করব আমরা, বলেছে দেয়ার আর 2 পার্সন সিট বিটুইন এস অ্যান্ড ভি। এবার হচ্ছে এখান থেকে ক্লু গুলো শুরু হচ্ছে, ওকে। বলেছে এস আর ভি এর মধ্যে 2 জন বসছে, তাহলে এস আর ভি এর মধ্যে 2 জন বসছে, খুব ভালো কথা। এবার এবার একটা জিনিস মজার বিষয়, আমরা তো তাহলে কি স্টার্ট করতে পারবো কিনা বলো, এই ক্লুটা দিয়ে। এস আর ভি এর মধ্যে 2 জন বসছে এটা বলা আছে, তো আমি এস কে কর্নারেও ধরতে পারি, আবার এস কে আমি মিডিলেও বসাতে পারি। তো কর্নারে আছে না মিডিলে আছে আমি কিন্তু জানি না, তাই এখানে কিন্তু পট করে এস আর ভি কে কিন্তু বসিয়ে আমরা এখন স্টার্ট করব না। ওকে, আমরা একটুখানি পড়বো, ক্লু গুলো আরেকটু পড়বো, দেখবো কোনো সুবিধার ক্লু পেলে তখন করব। বলেছে দেয়ার ইজ 1 পার্সন সিট বিটুইন ভি অ্যান্ড পি, তো ভি আর পি এর মধ্যে একজনের গ্যাপ আছে, খুব ভালো কথা। আর বলেছে হু, আচ্ছা বলতো এই হুটা কার জন্য এসছে, ওটা হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ কে, নাম বল না। পি পি, এক্স্যাক্টলি, হুটা এসছে পি এর জন্য। হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, তার মানে কি বলেছে, পি আর এস তোমার নেইবার হবে না, মানে পি আর এস এখানে পাশাপাশি বসবে না। এবার দেখো ভি আর পি এর একটা ক্লু আমি পেলাম, এখানে ভি আর এস এর একটা ক্লু আমি পেলাম, ওকে। তাহলে এখান থেকে একটা আমরা স্টার্ট করতে পারি, কিরকম, একটা পজিশনে এস কে কর্নারে ধরবো, একটা পজিশনে এস কে মিডিলে ধরছি, ভালো কথা। এবার দেখো কি করা যায়, এরকম করতে পারি, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে একটা ভি প্লট করতে পারি। কে রিমুভ হয়েছিল আবার জয়েন করলো মনে হচ্ছে, সানুরুবাদী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এস কে এখানে প্লট করে দেখো, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে ভি একটা আমি এদিকে করতে পারি, আরেকটা 1 ঘর 2 ঘর বাদ দিয়ে ভি আমি এদিকেও করতে পারি, হ্যাঁ কি না, দুদিকেই করতে পারি, ভালো কথা। আহ কিন্তু তাতে করেও কি খুব একটা লাভ হচ্ছে, না না এখন আমরা স্টার্ট করব না, দাঁড়া এখন আমরা স্টার্ট করলে একটু মুশকিল হবে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে ক্লুটা কিন্তু ফেঁসে যাচ্ছে। এখন আমরা প্লটিং কিছু শুরু করতে পারবো না, কারণ এস এর এক্স্যাক্টলি কোন দিকে ভি হওয়া উচিত সেটা আমার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না। ফার্দার পড়ে নিচ্ছি, আর ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি নর এস, মানে আর কি বলেছে, আর হচ্ছে তোমার পি আর এস দুজনের মধ্যে কারোরই পাশাপাশি থাকবে না, ওকে, ভালো কথা। ইউ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ভি, ইউ বলেছে ভি এর ইমিডিয়েট রাইটে বসে, তাহলে একটা কাজ করি, ভি আর পি দিয়ে আমরা একটা স্টার্ট করতে পারি, জাস্ট এ মিনিট। আমরা একটা কাজ করতে পারি, কি করা যেতে পারে, ভি আর পি দিয়ে আমরা স্টার্ট করতে পারি। দেখা যাক আবার ফার্দার একটু পড়ে নি, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, আচ্ছা। এস ডাজ নট সিট অ্যাট এনি কর্নার অফ দ্য টেবিল, এই দেখো আমি ক্লু পেয়ে গেলাম, কেমন লাগলো, এই ক্লুটা পেয়ে গেলাম যেটা আমার দরকার ছিল, এস ডাজ নট সিট অ্যাট এনি কর্নার অফ দ্য টেবিল, তার মানে কর্নারের মধ্যে এস বসবে না, অর্থাৎ এস কোথায় বসবো, অলওয়েজ মিডলে বসবে। আচ্ছা 1 মিনিট তো আমি টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, একটা আমার অফিস থেকে একজন ফোন করছে, একটু দেখে নি। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। এই শনিবার, না ছুটি নিচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, না আমার শুক্রবার, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ওটাই, আমার তো সেই রামপুরহাট। হ্যাঁ যাই হোক, এবার এবার আপনার আমার জন্য একটা ভালো জিনিস হলো অ্যামালগামেশন হয়ে যাওয়াতে। আপনার বাঁকুড়াতে তাহলে কবে থেকে কবে ও মানে হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভুলে যাচ্ছি। না, বলছি যে তুমি তাহলে বাঁকুড়া থেকে রিজিওনাল ট্রান্সফার কখন হচ্ছে তোমার? ও আচ্ছা, মানে ওই আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, 6 বছর। হুম, আচ্ছা, ফল আবেদন। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা। ও! হুম, হুম, হুম। সেটিং করে একটু কথাবার্তা বলে হুম, আচ্ছা আপোস হুম, হ্যাঁ, হুম, হুম। সোয়াপ করে দিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সাতরা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। ঠিক। হুম, হুম, হুম। আচ্ছা। তাহলে তো বাড়ি থেকে এখন যাতায়াত করা সম্ভব? আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে লং টার্ম এ সুবিধা হবে। হ্যাঁ। মুর্শিদাবাদ খুব সুবিধার যে জায়গা তা আমি বলব না। হ্যাঁ, হুম। আচ্ছা, 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 আচ্ছা বুঝতে পেরেছি। বিক্ষিপ্ত হ্যাঁ, ওটা তো হয়েই থাকে। দারুণ জায়গা। আর যতই হোক আমাদের এই ধারে পাশের এরিয়া তো মোটামুটি এখানকার মানুষজনের সংস্কৃতির ছোঁয়াটা আছে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পুড়সা সাইড গুলো হ্যাঁ, ওইগুলো খুব একটা সুবিধার জায়গা নয়। হ্যাঁ, এটা আমিও শুনেছি। ওই জায়গায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, 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 হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, সেটা ঠিক হবে না। অবশ্যই। হ্যাঁ, 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 ঠিকই, ঠিকই, ঠিকই। আচ্ছা। হ্যাঁ, হুম, হ্যাঁ, অ্যাওয়ার থাকতে হবে। হ্যাঁ, 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 সেটাই, সেটাই, সেটাই। ওপেন টু অল হ্যাঁ, সেটাই। ম্যানেজ করতে হবে। হুম, 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 হুম। পোলাইট হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এর তেল বেড়ে যায়। হ্যাঁ, না ওইটা করলে চলবে না অবশ্যই। অবশ্যই। হুম, হুম, হুম। হুম, 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 হুম। হুম, হুম। হুম, 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 হুম। হ্যাঁ, ওটাই, ওটাই, ওটাই। ঠিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের লোকজন আছে। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে। চাপ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির। হ্যাঁ, তাহলেই প্রবলেম সলভ হয়ে গেল, সেটাই সেটাই। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ, নিশ্চয়ই আমি পরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। ও, ধরে ফেলে। ঠিক। হ্যাঁ, যান যান, যান চলে যান, হ্যাঁ ওটাই। এখন তো আবার সুন্দর ব্যবস্থা। ওটাই। না না, সেরকম কোনো ব্যাপার নয়। ওই আর কি। না, তা ঠিক, তা ঠিক। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সরি সরি, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা কন্টিনিউ করি। সবাই আছো তো? হুম হুম। হ্যাঁ। হুম। তো এখানে সব থেকে বড় ক্লু এটা যে এস ডাজ নট সিট এট এনি কর্নার অফ দ্য টেবিল। তবে কর্নারে বসছে না যখন, তাহলে আমি স্ট্রেট দুটো প্রজেকশন এস কে মিডিলে বসিয়ে দিই। দু ঘর বাদ দিয়ে বলেছিল ভি আছে, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে ভি একটা এরকম ভাবে প্লট করি, আরেকটা এক ঘর দু ঘর বাদ দিয়ে ভি কে আমি এরকম করে প্লট করি। ওকে। ওকে। নেক্সট কি বলছে? বলছে দেয়ার ইজ ওয়ান পার্সন বিটুইন ভি অ্যান্ড পি। ভি এর পর এক ঘর বাদ দিয়ে পি হবে, কিন্তু পি কার সঙ্গে নেইবার নয়? এস এর সাথে নেইবার নয়। তার মানে ভি এর পর এক ঘর বাদ দিয়ে পি কে যদি আমি এখানে প্লট করতে চাই, তাহলে দেখো এস এর সঙ্গে পাশাপাশি হয়ে যাচ্ছে, তাই এখানে তো বসাতে পারবো না। কোথায় বসাবো? এক ঘর বাদ দিয়ে পি কে আমি এখানে বসাবো। একইভাবে এই প্রজেকশনে এক ঘর বাদ দিয়ে পি এখানে বসাতে পারবো না, কারণ এস এখানে রয়েছে, তাই এক ঘর বাদ দিয়ে পি কে এখানে বসিয়ে দেবো। দেখো এবার কিন্তু সব ক্লু গুলো ওয়ান বাই ওয়ান মিলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলেছে, আর আর হচ্ছে পি বা এস কারোর পাশে বসবে না। তা পি এর পাশে দুটো জায়গা, এখানে বসবে না। এস এর পাশে দুটো জায়গা, এখানে বসবে না, তাহলে আর এর জায়গা এই একখানা পড়ে রইলো, এখানে বসিয়ে দিলাম। একইভাবে পি এর পাশে এই যে দুটো জায়গা বসবে না, এস এর পাশে দুটো জায়গা এখানে বসবে না, তাহলে আর এখানে একটাই জায়গা পড়ে থাকলো, বসিয়ে দিলাম। চলো এগোতে থাকি। আচ্ছা, এখানে একটা ক্লু ছিল, ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, বসিয়ে দাও। আচ্ছা, ভি এর ইমিডিয়েট রাইটে ইউ বসার কথা, কিন্তু এখানে আর চলে এসেছে, তাই এই প্রজেকশনটা আমার বাতিল হয়ে গেল। এখানে ভি এর ইমিডিয়েট রাইটে ইউ বসার কথা, তাহলে ইউ এখানে চলে আসলো, হচ্ছে। চলো, নেক্সট কি বলেছে? বলেছে ডাব্লিউ সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ, মানে কিউ এর থার্ড লেফটে থাকবে ডাব্লিউ। আচ্ছা, তার মানে কিউ কে যদি আমি ধরো এখানে বসাই, তাহলে এক ঘর দু ঘর এখানে ডাব্লিউ করার জায়গা নেই। আচ্ছা, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, তার মানে আমি ঘুরিয়ে এটা বলতে পারি যে কিউ সিটস থার্ড রাইট অফ ডাব্লিউ। একই না, বলো? হুম হুম। কেউ একজন রিমুভ হয়ে গেছিল, বলো বলো বলো। দাদা আরেকবার বলবে, আমি নেটওয়ার্ক চলে গেছিল পুরো। ওটাই বলছি, দেখো ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ এটা বলা আছে, ঠিক আছে? তো যদি বলি ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ। দাদা ভি আর পি এর মাঝখানে একজন বসবে, ওই অত দূরই দাদা শুনতে পেয়েছিলাম, তারপরে আর আমি পাইনি শুনতে। ও, আচ্ছা। ভি, আচ্ছা, ভি আর পি প্লট করা পর্যন্ত শুনতে পেয়েছো তো? আর ওই এস এর নেইবারে বসবে না, ওই অত দূর শুনতে পেয়েছিলাম, তারপরে আর পাইনি। এবার ব্যাপারটা দেখো, নেক্সট ক্লু ছিল আর হচ্ছে পি আর এস কারোর পাশাপাশি বসছে না, ঠিক আছে? তো দেখো, আচ্ছা। পি এর পাশে যে দুটো এবার দেখো পাজল ফাজলের মাঝখানে এবার প্লটিং করে দিয়েছি, তো এবার দেখো তোমার বুঝতে কতটা অসুবিধা হবে, কারণ হচ্ছে পাজলের মাঝখানে যদি সিকোয়েন্স ব্রেক হয়ে যায় তখন খুব প্রবলেম হয়। তো দেখো, পি এর পাশে দুটো জায়গা ছিল, এখানে আর কে বসাতে পারবো না। এস এর পাশে দুটো জায়গা ছিল, এখানে আর কে বসাতে পারবো না, তাই আর বসানোর একটাই মাত্র জায়গা ছিল, ওখানে বসালাম আর কে, ঠিক আছে? একইভাবে নেক্সট প্রজেকশনেও আর কে এখানে প্লট করলাম, পি আর এস এর পাশের জায়গাগুলোকে বাদ দিয়ে একটাই জায়গা বাঁচছে, সেখানে আর কে বসিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট বলেছিল ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ ভি, মানে ভি এর ইমিডিয়েট রাইটে ইউ বসবে। এবার এই প্রজেকশনে দেখো ভি এর ইমিডিয়েট রাইটে চলে এসেছে আর,
তাই এই প্রজেকশনটা হয়ে গেল আমার বাদ, ঠিক আছে। আর এই প্রজেকশনে ভি এর ইমিডিয়েট রাইটে ইউ এখানে বসার কথা, ইউ কে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। হুম, এখন বলেছে এটা তো স্টার্ট, আচ্ছা বলেছে ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, লাস্ট ক্লু, ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, মানে কিউ এর থার্ড লেফটে ডাব্লিউ থাকছে, মানে কিউ যদি এরকম থাকে তাহলে লেফট সাইডে এক ঘর দু ঘর বাদে ডাব্লিউ থাকছে, এরকমটাই মোটামুটি দাঁড়াচ্ছে। তো একটা কথা বলো, যদি এরকম যদি হয় ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, তাহলে আমি উল্টো করে এটাও তো বলতে পারি যে কিউ সিটস থার্ড রাইট অফ W, ডাব্লিউ, এটা বলতে পারি, হ্যাঁ কি না বলো? হুম, এটাও তো বলতে পারি। তো হুম, এটা জেনে রাখা দরকার। এবার বলেছে ধরো ডাব্লিউ সিটস থার্ড লেফট অফ কিউ, তার মানে কি দেখো পরিষ্কার, কিউ কে আমি যদি এখানে বসাই লেফট সাইডে এক ঘর দু ঘর বাদ দিই, তাহলে ডাব্লিউ এখানে বসে যাবে, আর তো কোনো জায়গা হওয়া সম্ভব নয়। কারণ এখানে যদি কিউ কে বসাতাম তাহলে করে লেফট সাইডে এক ঘর দু ঘর বাদ দিয়ে জায়গা খালি নেই, কিউ কে যদি আমি এখানে বসাতাম তাহলে লেফট সাইডে এক ঘর দু ঘর বাদ দিয়ে জায়গা খালি নেই, তাহলে এগুলোতে হওয়া সম্ভব নয়, একমাত্র এই কম্বিনেশনটাই সম্ভব। আর একটা মাত্র পার্সন বাকি রইলো, কে ছিল? টি। টি কে আমি লাস্টে এখানে বসিয়ে দিলাম, পি, তাহলে দেখো এই পজিশনটা পুরো রেডি হয়ে গেল। এটা হলো আমার ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? দাদা বলো। এস তো আমি বলছি যে কর্নারে বসাতে পারবো না, মানে এস অলওয়েজ সিট অন মিডিল। হুম তো হুম হুম এস এর জায়গাতে যদি আমি ডান দিকে যেটা ইয়ে হয় মিডিল, ওইখানে বস করতে পারি, মানে যেখানে আর যেখানে আছে বা খুশি, ডাব্লিউ আছে। যেখানে খুশি, যেখানে খুশি, যেখানে খুশি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। মিডিলের মানে তুমি অন্য যে কোনো মিডিলে বসাতে পারো। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো তাহলে এবার এই যে ফাইনাল প্রজেকশনটা আমার আসলো, এটার উপর বেস করে পাঁচখানা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো একটু দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? হাউ মেনি পার্সন আর সিটিং বিটুইন ইউ অ্যান্ড টি when counted in clockwise direction from t, মানে টি থেকে কোন ডিরেকশনে? ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা বলে দিই। এইটা কি ডিরেকশন? এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ডিরেকশন। আর এইটা হচ্ছে কি ডিরেকশন? এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, এইটা আমাকে মাথায় রাখতে হবে যে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো বলেছে ইউ আর টি এর মধ্যে কতজন আছে, ইউ আর টি এর মাঝখানে কতজন আসছে, কাউন্টিং করবো ওখান থেকে টি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, সরি ক্লকওয়াইজ ডিরেকশনে, ক্লকওয়াইজ, অর্থাৎ আমাকে এইটা ফলো করতে হবে, ক্লকওয়াইজ। টি থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করবো ইউ পর্যন্ত। দেখো তো টি কোথায়? টি হচ্ছে আমার এইখানে, এই যে এইটা হচ্ছে আমার টি, ভালো কথা। টি থেকে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডাইরেকশন মানে এই যে এই ডাইরেকশনটা, এই ডাইরেকশনে ঘুরবো, তাহলে গোনো, এরপর এখানে একটা দুটো বাদ দিয়ে ইউ আসছে। তাহলে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তো। না না, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এইটা, মানে এইভাবে যদি যেতাম টি এস কিউ আর এরকম করে যদি যেতাম সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হতো, বাট এটা হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘড়ির কাঁটা এই দিকে দিয়ে যাবে। ঘড়ির কাঁটা দেখে দেখে নাও, হাতের সামনে ঘড়ি থাকলে কাঁটা কোন দিকে ঘুরছে। হুম তো টি এর পর ডাব্লিউ পি দুটো বাদ দিয়ে তারপরে ইউ আসছে, অর্থাৎ মাঝখানে কতজন থাকবে? দুজন থাকবে। অ্যান্সার মার্ক করে দিই 2%, অপশন নাম্বার সি অ্যান্সার হয়ে যাবে 2%। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং ফেসেস ডাব্লিউ, ডাব্লিউ কে কে ফেস করছে, তো চলো দেখে নি। ডাব্লিউ রয়েছে আমার এখানে, ডাব্লিউ রয়েছে এখানে, ডাব্লিউর সঙ্গে মুখোমুখি আছে কে? দেখো আর, জাস্ট ওর অপোজিটে ফেস করছে, তো আর ফেস করছে অবভিয়াসলি, এখানে আর হয়ে যাবে অ্যান্সার, আর হয়ে গেল। আচ্ছা, অপশন এ, হু অ্যামং দ্য ফলোইং সিটস থার্ড টু দ্য লেফট অফ আর, আর এর থার্ড লেফটে কে বসছে? তো আর হচ্ছে এখানে লেফট সাইডে থার্ড, মানে দু ঘর, মানে লেফট সাইডে যাব দু ঘর বাদ দিয়ে, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে কে থাকছে? দেখো টি থাকছে। এগুলো নিশ্চয়ই আর বলে দিতে হবে না, থার্ড লেফট থার্ড রাইট, সেকেন্ড লেফট সেকেন্ড রাইট, এগুলো নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তো টি বসছে এখানে, তাহলে টি হচ্ছে এখানে অপশন নাম্বার সি তে পেয়ে গেলাম টি। ওকে, হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু এস, এস এর সাপেক্ষে পি এর পজিশন, দেখো এগুলো ভালো কোশ্চেন। এস এর সাপেক্ষে পি, দেখো এস কোথায় আছে? এস আমার এখানে আছে, ভালো কথা। পি কোথায় আছে? পি আমার এখানে আছে, খুব ভালো কথা। এবার দুটো পজিশন হয়, একটা এস থেকে তোমার, এস থেকে একটা হয় তোমার রাইট সাইডে, আরেকটা হবে এস থেকে তোমার লেফট সাইডে, দুদিকে পজিশন হতে পারে। আমরা দুটো পজিশনই অবজার্ভ করবো। দেখো লেফট সাইডে যদি দেখি তাহলে কত, এক ঘর দু ঘর, দুজনকে বাদ দিয়ে পি পাচ্ছি, তার মানে লেফট সাইডে বলতে গেলে কি অ্যান্সার আসবে? থার্ড লেফট, হ্যাঁ নাকি, হ্যাঁ কি না? থার্ড টু হুম দ্য হুম লেফট, হুম। এটা হবে। আর যদি রাইট সাইড দিয়ে চেক করি, তাহলে রাইট সাইডে দেখো এক দুই তিন চার, চারজন বাদ দিয়ে তারপরে আমার পি আসছে, তো রাইট সাইডে যদি করি তাহলে কত হবে? 5। চারজন মানে ফিফথ রাইট। বুঝতে পারছো তো এগুলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা। তো থার্ড লেফট আর ফিফথ রাইট এর মধ্যে যে কোনো একটা হবে। কি কি বলেছে দেখো, থার্ড টু দ্য লেফট, এই যে থার্ড টু দ্য লেফট এটা দেখো অপশন আছে, তাহলে অপশন বি এটা অ্যান্সার হবে। এবার দুটো আমি কেন করলাম? কারণ কিছু কিছু সময় অপশনে এরকমও থাকে, ধরো কোনো একটা অপশনে হয়তো এই ফিফথ টু দ্য রাইট এটাও বলা আছে, ধরো অপশন বি তে এটা বলা আছে, অপশন ডি তে এটা বলা থাকলো, আর হয়তো অপশন ই তে একটা অপশন দিয়ে দিল বোথ বি এন্ড ডি, বোথ বি এন্ড ডি, তখন কিন্তু অপশন ই তে আমাকে অ্যান্সার মার্ক করতে হবে। বোঝা গেল? ডান ক্লিয়ার? ডান।
আচ্ছা, এবার বলেছে 4 of the following 5 are alike in a certain way. আচ্ছা, সবাই প্রেজেন্ট আছে তো? একটুখানি দেখে বলো তো আমাকে, কারো কেউ রিমুভ হয়ে যায়নি তো? আচ্ছা, and hence they form a group, মানে 5 জনের মধ্যে 4 জন হচ্ছে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। which one of the following does not belong to that group? এবার এই 5টা অপশনের মধ্যে 4টে অপশন একই রকম, একজন হচ্ছে আলাদা। দেখি কি আলাদা। দেখো কি কি আছে, পি ভি কিউ, এখানে আছে পি ভি এবং কিউ। দেখে নি এরা কোথায় কোথায় আছে প্লটে। দেখো পি আছে, ভি আছে, কিউ আছে। ভালো কথা। আমি না কালারটা একটু চেঞ্জ করি, না তো করে বুঝতে অসুবিধা হবে। এই যে পি আছে এখানে, ভি আছে এখানে, এবং কিউ আছে এখানে। ভালো কথা। আর কে কে আছে? আর আছে তোমার টি এবং ইউ আছে। খুব ভালো কথা। টি ইউ কোথায় আছে? আলাদা হবে দাদা। টি এখানে আলাদা আছে, আর ইউ এখানে আছে। এবার দেখো পি ভি কিউ টি, এরা প্রত্যেকে কোথায় বসছে? কর্নারে বসছে। কর্নার। একমাত্র ইউ যে আছে এ কোথায় বসছে? এ তোমার হচ্ছে মিডিলে বসছে। তো এ হয়ে গেল আলাদা। সবাই কর্নারে বসছে, বাট ইউ মিডিলে বসছে, তাই অপশন নাম্বার ই এখানে ইউ হবে রাইট আনসার। বোঝা গেল? বাস, পাজলটা বানিয়ে নেওয়ার পর, সলভ করে নেওয়ার পর, তারপরে দেখো 5টা কোশ্চেন সলভ টিক মারতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণের ব্যাপারই নয়, হ্যাঁ কি না? দাদা কি 1 নাম্বার থাকবে না এই মানে 5 নাম্বার এটা? প্রত্যেকটা কোশ্চেনের পিছু 1 নম্বর। এটা +1 +1 +1 +1 +1। টোটাল তোমার যদি 2 মিনিট মতন যদি খরচা হয় এই পাজলটা করতে, তার এগেনস্টে তুমি 5 মার্কস পেয়ে যাবে। দাদা আর একবার বলবে লাস্টেরটা? আমার দাদা নেটওয়ার্কের কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আজকে। ওটা ওটা শেষ ওই একমাত্র একটা কর্নারে ছিল না ইউটা, বাকি 4টা কর্নারে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রেয়াস আর এইগুলো হচ্ছে এইরকম টাইপের কোশ্চেন যখন পাজলে দেখবে না, শ্রেয়াস নিশ্চয়ই এসএসসি তে অ্যানালজি করে থাকবে। হুম হুম হুম। অ্যানালজি করেছো যে কিছু পার্সেন্ট হচ্ছে কিছু বৈশিষ্ট্যগুলো একরকমের থাকে, একটা অড ওয়ান আউট করতে হয়। অ্যানালজি বা অড ওয়ান আউট। তো এটা বেসিক্যালি হ্যাঁ অড ওয়ান আউটই, আর কিছুই না। ঠিক আছে, হুম। ওকে। আচ্ছা, জানি না সানুরু, আমার আজকে অনেক কোনো সমস্যা হচ্ছে এত, তো অসুবিধা একটু নেই, আমি রেকর্ডিং চলছে খুব সুষ্ঠুভাবে, তুমি রেকর্ডিং পেয়ে যাবে, অসুবিধা নেই, যতটা দেখতে পাচ্ছ ফলো করো। মানে কি বলতো, একটা মানে ফোকাসে থাকা আর ওই হ্যাঁ হঠাৎ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, বলবো না, বুঝতে একটা পারছি, চলে আসে। বুঝতে পারছি, এটা একটা প্রবলেম। ঝড় বৃষ্টি হয়েছে তো চারিদিকে, ওই জন্য হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আজকে, হতে পারে। এদের তো মাঝে মাঝে প্রবলেম হয়, মানে মাঝে মাঝে নেটের কি হয় মানে। আর আমাদের এখানে অপারেটর এই একটার জন্য না, একে ছাড়া আর কাউকে ধরা যায়নি মানে। একে ছাড়া যে আমি অন্য কোনো অপারেটর চেঞ্জ করব সেটাও মানে সম্ভব হয়নি। ও এরকম একটা আচ্ছা আচ্ছা। আমাদের এদিকে জিও এক্সট্রিম, এই জিও ফাইবার আর এয়ারটেল ফাইবারের কাজ চলছে, কিন্তু কবে ঢুকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও আমি যে আচ্ছা চেঞ্জ আচ্ছা, করবো সেটাও মানে আমার পসিবল নয়, এইটি হচ্ছে ব্যাপার। আর ঠিক আর আছে জিওর তাহলে। নেটওয়ার্কটা তো মানে একদম ফালতু। আমাদের এখানে যে মোবাইল নেটওয়ার্কে ক্লাস করবো, জিওর নেটওয়ার্কও পুরো ফালতু। ব্যাপারটা হচ্ছে দেখো, এখন তো এটা তো আর তোমার হাতে তো নেই, কি আর করা যাবে, তাহলে যতটুকু হচ্ছে সেটাকে ফলো আপ করো। আচ্ছা, একটা কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে 1 মিনিট। হ্যাঁ, সানুরুবা, দেখছো আগের সলভটা দেখলে ভালো করে বুঝতে পারলে কি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আমরা মুভ অন করছি। বলছে দেখো 8% সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল। এটা আগেটা রেক্ট্যাঙ্গেল ছিল, এটা হচ্ছে স্কোয়ার টেবিল, তার সঙ্গে বলছে 8% বসছে। খুব সাচ দ্যাট ফোর অফ দেম সিট এট দ্য কর্নার্স, মানে কর্নারে 4 জন বসছে, অ্যান্ড রেস্ট বলতে বাকি 4 জনই হবে, তারা কোথায় বসছে? মিডিল অফ দ্য সাইড বসছে। ভালো কথা। ওকে, the person sitting on the corners face opposite direction to that ones sitting on the middle of the side. এই লাইনটা ভালো করে পড়তে হবে আমাদেরকে। Person sitting on the corners face opposite direction to that ones sitting on the middle of the side, মানে কর্নারে যারা বসছে তারা যেদিকে তাকাচ্ছে, মিডিলে যারা বসছে তার অপোজিটে তাকাচ্ছে। এবার কে কোন দিকে তাকাচ্ছে সেটা কিন্তু বলেনি। তো চলো, এখানটা ব্ল্যাঙ্ক পেজ আমি রেখেছি, এখানে আমি সলভটা করছি। কি বলেছিল আমাকে? স্কোয়ার টেবিল বলেছিল। দুটো স্কোয়ার টেবিল আমি এখানে প্রজেকশনের মধ্যে এঁকে ফেললাম। ওকে ওকে, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। রেডি? আচ্ছা, এবার আমাকে কিন্তু আগেরটাতে যেরকম বলেছিল, মানে কোনো কোনো কোশ্চেনে বলা থাকে কর্নারে যারা বসছে মিডিলে তাকাচ্ছে, যারা মিডিলে বসছে তারা আউটসাইড তাকাচ্ছে, এখানে কিন্তু কিছু বলেনি। তাহলে আমাকে শুধু বলেছে কর্নার ওয়ালারা যেদিকে তাকাচ্ছে, মিডিলে যারা বসছে তার অপোজিট তাকাচ্ছে। তো একটা প্রজেকশন আমি ধরে নিই কর্নার গুলো সব ইনসাইড।
ঠিক আছে? আর অটোমেটিক তাহলে মিডিলে যারা বসছে তারা অপোজিট মানে আউটসাইড দেখবে। আরেকটা প্রজেকশনে ঠিক উল্টোটা করব, মিডিল যারা বসছে তাদেরকে ইনসাইড দেখাবো, কর্নারে যারা বসছে তাদেরকে আমি আউটসাইড দেখাবো। বুঝতে পারলে যে কোয়েশ্চেনের ইনফরমেশন বা ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে কি করে প্রজেকশন গুলো পাল্টাতে হবে। এটা কিন্তু আমাকে ফলো করতে হবে। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে বলো, এই যে ব্যাপারটা বললাম? না না। এবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইনফরমেশন ক্লু। এখান থেকে পড়া স্টার্ট করো। The one sitting to the immediate left of D does not face outside. ভালো করে বুঝবে। D এর জাস্ট ইমিডিয়েট লেফট সাইডে, লেফটে যে থাকবে সে কি দেখবে? সে কোথায় তাকাবে? সে ইনসাইড তাকাবে। খুব ভালো কথা, এটা কিন্তু বিরাট বড় একটা ক্লু। এবার দেখো এই ক্লু গুলোকে কি করে আমরা সিম্পলিফাই করছি, মানে ডি এর ইমিডিয়েট লেফটে যে থাকবে সে ইনসাইড তাকাবে। তো তাহলে একটা কাজ করি, এই প্রজেকশনে ধরে নিচ্ছি এই একটা ব্যক্তি, ধরে নাও এই প্লেসটা ইনসাইড, এ হচ্ছে ডি এর ইমিডিয়েট লেফটে আছে। তো ডি কে তাহলে কোথায় বসাবো বলো তো? ভালো করে দেখো, ডি কে আমি যদি এখানে বসাই তাহলে করে কি এই ব্যক্তিটা যে আছে সে কি ডি এর ইমিডিয়েট লেফট হচ্ছে? বলো তো আমাকে, সবাই দেখে পড়ে। না, ওটা তো রাইটে হচ্ছে। বাকিরা কি বলছো? বাকিরা বলো যে ডি এর এই যে পার্সনটাকে আমি বসালাম, হ্যাঁ, সে কি ডি এর ইমিডিয়েট লেফট হচ্ছে না ডি এর ইমিডিয়েট রাইট হচ্ছে? তো এই বাকিরা কেউ সাড়া দিচ্ছে না, কি ব্যাপার? দাদা আরেকবার বলো, আমার এই নেটওয়ার্কের দাদা সমস্যা আছে। আচ্ছা, মাঝে আমি মাঝে যেটা কেটে কেটে যাচ্ছে যে, কি আমি বলবো যেটা বলো তো? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, আমি যেটা এঁকেছি এখানে, ঠিক আছে, আমি যেটা এঁকেছি সেটা ভালো করে খেয়াল করো। যে ডি, যে মানে এই বক্স শেপের যে পজিশনটা আমি এঁকেছি, ঠিক আছে, এ ব্যক্তিটা ডি এর ইমিডিয়েট লেফটে বসে আছে না ডি এর ইমিডিয়েট রাইটে বসে আছে, ছবি অনুযায়ী। মানে ওই যে ব্যক্তিটা এঁকেছো তাই তো? হ্যাঁ, মানে স্কোয়ার যে বক্সটা এঁকেছি, ব্ল্যাঙ্ক স্পেসটা। হ্যাঁ, ডি এর ইমিডিয়েট রাইটেই তো বসে আছে দাদা। এক্স্যাক্টলি। তো তাহলে আমি ডি কে এখানে প্লট করতে পারবো না, আমি ডি কে এখানে প্লট দিতে পারবো না। আমাকে কোশ্চেনে কি বলেছে, অ্যান্সার মানে ক্লুতে কি বলেছিল? ওয়ান সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি ডাজ নট ফেস আউটসাইড। তার মানে ধরো আমি যদি বসাই ডি কে এখানে বসাই, তাহলে দেখো ইমিডিয়েট লেফটে এই একটা ব্যক্তি বসছে যে হচ্ছে কি হবে, ইনসাইড তাকাচ্ছে। বোঝা গেল? একইভাবে আরেকটা ইনসাইড কিন্তু পজিশন। দাদা, হ্যাঁ বলো। দাদা ওই পার্সনটাকে ডিটা যদি প্রিভিয়াস হ্যাঁ বলো, বলো বলছি বলো। যে ওই পার্সনটাকে কর্নারেই কেন বসিয়ে দেখলাম, ওটা কি বলা ছিল? আমি মানে শুনতে পাইনি তখন। পার্সনটাকে কর্নারে বসালাম না, পার্সনটাকে কি হিসেবে বসালাম দেখো, ওয়ান সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি ডাজ নট ফেস আউটসাইড। আচ্ছা মানে ডি আচ্ছা এর বুঝতে ইমিডিয়েট লেফটে যে থাকবে সে আউটসাইড দেখবে না। আউটসাইড দেখবে না মানে ইনসাইড তাকাবে। বুঝতে পেরেছি, ওকে। হ্যাঁ। একইভাবে সেকেন্ড প্রজেকশনে দেখো ডিটা ইনসাইড যদি পজিশন। দাদা হ্যাঁ বলো, ডিটা যদি। আমাদের ছবিতে যদি ডিটা যদি প্রিভিয়াস পজিশনে থাকে, ব্যক্তিটাকে যদি এই দিকে করি মানে লেফটে, সেও তো ইনসাইডের দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, তখন আমাকে ব্যক্তিটার পজিশন চেঞ্জ করতে হবে। তখন আমাকে হয় ডি এর পজিশন চেঞ্জ করতে হবে না ব্যক্তিটার পজিশন চেঞ্জ করতে হবে। আমি এখানে আগে ব্যক্তিটাকে রেফারেন্স হিসেবে ধরে নিলাম, ব্যক্তিটার সাপেক্ষে এবার ডি কে বসাচ্ছি। তুমি যদি আগে ডি কে বসিয়ে নিতে চাও তাহলে ডি এর সাপেক্ষে তখন ব্যক্তিকে বসাও, একই ব্যাপার, একই ব্যাপার। এবার দেখো সেকেন্ড পজিশনে আমি এই ব্যক্তিটাকে আবার বসালাম, ইনসাইড পজিশনে তাকাচ্ছে। এবার এর সাপেক্ষে যদি আমি ডি কে বসাই তাহলে ডি এর ইমিডিয়েট লেফটে যদি বসতে হয় এই ব্যক্তিটাকে, তাহলে ডি কে আমাকে এখানে প্লট দিতে হবে, নাকি না? ডি এর, তবে ডি এর ইমিডিয়েট লেফটে বসা ব্যক্তি এ হচ্ছে ইনসাইড তাকাচ্ছে। চলো হয়ে গেল। বলেছে ই অ্যান্ড বি আর ইমিডিয়েট লেফট অফ ইচ আদার। ই আর বি বলেছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার। তার মানে হচ্ছে কি, দেখো এখানে প্রত্যেকটা পজিশন দেখো, যদি আমি ধরো ই কে এখানে, ই বা বি, ই স্ল্যাশ বি যদি যে কোনো একটা যদি এখানে বসাই, আর যদি বি স্ল্যাশ ই এখানে বসাই, তাহলে দেখো একে অপর দেখো ইমিডিয়েট লেফটেই থাকছে। ধরো এখানে ই বসে আছে, তাহলে ই এর ইমিডিয়েট লেফট পজিশন কোনটা? এই পাশেরটাই হচ্ছে। আবার ধরো এখানে ধরো আরেকজন বসেছে, বি বসেছে, তাহলে বি এর ইমিডিয়েট লেফট কোনটা? এই পজিশনটাই হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। হচ্ছে। তার মানে দেখো এইখানে কিন্তু প্রত্যেকটা পজিশনের মধ্যে একটা কমন কানেকশন আছে, ইমিডিয়েট লেফট বা ইমিডিয়েট রাইট এরকম যদি বসে তার মানে কি প্রত্যেকে হচ্ছে একে অপরের নেইবার হবে। আর হ্যাঁ যেহেতু হ্যাঁ। সবাই অপোজিট অপোজিট ডাইরেকশন ফেস করছে, তাই এক একজনের সাপেক্ষে, যেমন যদি ধরো সবাই ইনসাইড দেখতো, ধরো একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, সবাই ধরো ইনসাইড যদি তাকাতো, আর যদি বলতাম যে ধরো এ আর বি পরস্পর নেইবার, তাহলে ধরো এ আর বি যদি পরস্পর নেইবার হতো তাহলে কি হতো এখানে?
এ এর ইমিডিয়েট রাইটে বি বসছে, আর বি এর সাপেক্ষে বললে বি এর ইমিডিয়েট লেফটে এ বসছে, এরকম হতো। বাট ধর একটা একই অ্যারেঞ্জমেন্ট যেখানে দেখা যাচ্ছে সবাই হচ্ছে উল্টো উল্টো ডাইরেকশন ফলো করছে, মানে এটা ধরো ইনসাইড, এটা ধরো আউটসাইড। এবার এরকম করে ধরো এ আর বি বসে আছে, তাহলে কি বলবো? এর ইমিডিয়েট রাইটে বি বসছে, আবার বি এর সাপেক্ষে যদি বলতাম তখন দেখো এটাই হতো, বি এর ইমিডিয়েট রাইটে এ বসছে। হ্যাঁ কি না? হুম। ক্লিয়ার? তো এইখানে বুঝতে পারছি ই আর বি পরস্পর নেইবার হবে, কিন্তু কোথায় বসবে সেইটা এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। তো ওটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, একটু এগোতে হবে। দেখি চলো। আচ্ছা, এটাকেও মুছে দিই, এটা তো এখন এখানে লেখার কোনো মানে নেই, কারণ আমার কাছে এটা এখনো ক্লিয়ার নয়। ওহো। হুম। ওকে, তো এবার দেখা যাক কি করা যেতে পারে। আচ্ছা, বলেছে যে সি ফেসেস এ। আচ্ছা, সি আর এ হচ্ছে একে অপরকে ফেস করে, সি ফেসেস এ। এবার এইখানে দেখো এই ক্লুটা কিন্তু খুব ইন্টারেস্টিং ক্লু। কেন? সি আর এ হচ্ছে একে অপরের মুখোমুখি বসছে। এবার মুখোমুখি পজিশন বলতে আমি কিন্তু সি বা এ কে কিন্তু এরকম বসাতে পারবো না, অপোজিট অপোজিট, কারণ দেখো এরা সবাই কিন্তু আউটসাইড তাকাচ্ছে। আউটসাইড তাকাচ্ছে মানে এরা কিন্তু ফেস করতে পারবে না একে অপরকে, পারবে কি বলো তো? না, ওরা তো অপোজিট ফেস হচ্ছে দুজন দুজন। অবশ্যই, তাহলে হবে না। যদি ফেসেস বলে, ফেস করছে, ফেসেস ইচ আদার, ফেসেস ইচ আদার যদি এরকম বলে, তার মানে দুজনকে ইনসাইড ডাইরেকশনে তাকাতে হবে, ইনসাইড, ইনসাইড ফেসিং হতে হবে, ইনসাইড ফেসিং হতে হবে। আউটসাইড ফেসিং হলে কিন্তু হবে না। ওই আউটসাইড ফেসিং যদি হয় তাহলে কিন্তু কিন্তু ওই ফেস ইচ আদার ব্যাপারটা কিন্তু কাজ করবে না। বোঝা গেল? তাহলে সি আর এ হচ্ছে একে অপরের মুখোমুখি থাকবে, এটা নয় বুঝলাম। চলো, এবার সি আর এ কোথায় থাকবে সেটা আমি এখনো পর্যন্ত জানি না। আমি জানি না, এটাকে আমি আপাতত ক্লুটাকে হোল্ডে রাখছি। হুম, ক্লুটাকে আমি হোল্ডে রাখবো, আরো ফার্দার পড়তে হবে। বলেছে এফ অ্যান্ড ডি আর ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার, মানে এফ আর ডি পরস্পর, আরে ভাই ভাই ভাই, কোথায় এফ আর ডি নেইবার হবে? আচ্ছা চলো, এফ আর ডি নেইবার হবে এটাও মানলাম, চলো এফ আর ডি নেইবার হবে। এবার এফ কে কোথায় বসাবো, এখানে বসাবো না এখানে বসাবো সেটাও আমার কাছে ক্লিয়ার নয়, এখনো বুঝতে পারছি না কিছু। ওয়ান সিটিং ফিফথ টু দ্য রাইট অফ দ্য ওয়ান who is third to the left of A does not sit at the corner। খুব ডেঞ্জারাস একটা ক্লু বলে দিয়েছে। এই ক্লুটা মানে মাথা ঘুরিয়ে দেবে একেবারে। হুম, এটা মাথাটাকেই পাজল করে দেবে। ওয়ান সিটিং ফিফথ টু দ্য রাইট অফ দ্য ওয়ান, ওয়ান, এই ওয়ানের জন্যই কিন্তু এসছে হু। ওয়ান যে থার্ড টু দ্য লেফট অফ এ ডাজ নট সিট এট দ্য কর্নার, তার মানে কি, ভালো করবে এই সব টাইপের ক্লু গুলোকে অলওয়েজ ব্যাক সাইড থেকে পড়বো, ব্যাক এন্ড থেকে, শেষ দিক থেকে। অর্থাৎ থার্ড টু দ্য লেফট অফ এ বলেছে, মানে এ ধরো এখানে, আমি এটা নর্মাল একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের হিসেবে দেখাচ্ছি। ধরো এ এখানে, তার থার্ড লেফটে বসছে ধরো এই ব্যক্তিটি, এই ব্যক্তিটি দেখাচ্ছে থার্ড লেফটে বসছে, ভালো কথা। আর ওয়ান সিটিং ফিফথ রাইট অফ দ্য ওয়ান, ফিফথ রাইট অফ দ্য ওয়ান বলতে এই ওয়ানটার কথা বলছে, এই ওয়ান এর ফিফথ রাইটে বসবে। ফিফথ রাইটে কে বসবে? এক দুই তিন চার বাদ দিয়ে এই ব্যক্তিটা ধরো ফিফথ রাইট অফ দ্য ওয়ান। এবার মেন যে কথাটা, পুরো কথাটা সেটা বলা হচ্ছে এই ব্যক্তিটির জন্য। কি করছে না? ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার, মানে এ কি হবে, এ কর্নারে বসবে না, মানে কোথায় বসবে? মিডিলে বসবে। বোঝা গেল? এই লাইনটাকে ডিকোড করতে হলো কি করে, ডিকোডটা কি করে করলাম বুঝতে পারলে সবাই? পারলাম, বাট দাদা এটা একটু মানে ওই যে ওয়ান দিয়ে আছেন ডাইরেক্ট, হু দিয়ে থাকলে খুব ভালো হতো। ওরকম তো থাকবে না, থাকবে এরকম করেই। এবার ইউ হ্যাভ টু মানে বি ফ্লেক্সিবল। হ্যাঁ, বুঝতে হবে। ওয়ান, এখানে দুটো এলিমেন্ট বলেছে, এই একটা ওয়ান বলেছে আর এই একটা ওয়ান বলেছে। ওয়ান সিটিং ফিফথ রাইট অফ দ্য ওয়ান, দুটো সাবজেক্টকে আলাদা করে নাও, ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে, দুটো সাবজেক্টকে আলাদা করে নাও তাহলেই হবে। ওয়ান হু ইজ থার্ড লেফট অফ এ, তার মানে প্রথমে এ কে এর হিসেবে থার্ড লেফটে যে আছে তাকে ইমাজিন করে নেব, আর তার সাপেক্ষে ফিফথ রাইটে যে ব্যক্তি আছে অর্থাৎ এই ব্যক্তি, তাকে বুঝে নেব। দিয়ে কি বলা হয়েছে, এই প্রথম ব্যক্তিটা, ফার্স্টের যে ওয়ান, মানে অর্থাৎ এই যে প্রথম ব্যক্তিটা যার কথা বলা হয়েছে, সে ডাজ নট সিট এট দ্য কর্নার, তাহলে সে কোথায় বসবে? সে মিডিলে বসবে। ওকে, আচ্ছা। এটাকে মানে অ্যাজ এ লিনিয়ার ইয়েতে করলে ভালো হয় নাকি, মানে যখন না এটা না না করবো এটা না এটা না না আসে। না 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 না, লিনিয়ার হিসেবে করতে হবে না, আমি সেটা বলছি না, আমি তোমাকে না জাস্ট না একটা দাদা, এক্সাম্পল দিলাম। জাস্ট এই পোর্শনটা মানে একটু মানে বোঝার জন্য। বোঝার জন্য তুমি এটাকে আপাতত কল্পনা করতে পারো এরকম করে, কিন্তু
মানে এমন না যে লিনিয়ার ভাবে তোমাকে এঁকে ফেলতে হবে বা ওরকম করে কিছু করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এটা যখন অ্যাপ্লাই করবো, প্রজেকশনে যখন চাপাবো, তখন বুঝতে পারবে কি করে করতে হবে। লাস্ট বলেছে জি সিটস থার্ড টু দ্য রাইট অফ এ, এর থার্ড রাইটে জি বসছে, জি কি প্লটে এসছে? জি প্লটে আসেনি। এইচ সিটস অপোজিট অফ ই, এইচ সিটস অপোজিট অফ ই, এটা একটা পেয়ে গেলাম। তো একটা জিনিস দেখো, এই যে ক্লুটা পেলাম, এটা কিন্তু আমি পুরো লক হয়ে গেছি, আমি কিন্তু আর এগোতে পারছি না। পারছি এগোতে? আমি কিন্তু কোনোভাবেই এগোতে পারছি না। তাহলে কি করা যায়? তাহলে আবার কি করা উচিত বলো? তাহলে আমার একটা জিনিস এখানে করা উচিত, যেটা আমার ফার্স্ট যে ক্লুটা পেলাম, যে ডি দিয়ে যে ক্লুটা ছিল, এই ক্লুটা দিয়ে আমরা কিন্তু প্রজেকশন স্টার্ট করলে চলবে না। হুম আমাকে অন্য কোনো একটা ক্লু দিয়ে প্রজেকশনটা শুরু করতে হবে। অনেক সময় তো হবে এরকম টাইপের কোশ্চেন তোমরা পাজলে পাবে, যে একদম মানে বিশেষ করে পিও লেভেলের কোশ্চেন গুলো এরকম টাইপের হয়, যে ফার্স্ট ক্লুটা দিয়ে তুমি কিন্তু স্টার্ট করলে অ্যান্সার পাবে না। হ্যাঁ, ক্লারিক্যাল লেভেলের পাজলস গুলো অনেক ইজি হয়, একদম স্টেপ বাই স্টেপ যেমন দেওয়া থাকে তেমন করতে থাকো, মিলে যাবে। অন্তত প্রিলিমিনারি লেভেল গুলো। কিন্তু সবসময় জরুরি নয় যে তোমাকে সব সিকোয়েন্সে সাজানোই থাকবে, ওই জন্য আমি মিক্সড প্যাটার্নের কোশ্চেন সেট করেছি আজকে। দেখো তাহলে এখানে সব থেকে বেস্ট যেটা ক্লু আমার মনে হচ্ছে স্টার্ট করার জন্য, এ দিয়ে স্টার্ট করা, কারণ এ দিয়ে দুটো হিন্ট আমি পেয়েছি। একটা হচ্ছে এই যে সি ফেসেস এ, সি আর এ একে অপরকে ফেস করছে, অর্থাৎ এ কে আমি ইনসাইড ডাইরেকশনে বসাবো, এটা ক্লিয়ার। তার হিসাবে আরেকটা এই যে লম্বা চড়া ক্লু যেটা পেয়েছি, সেটাকেও ইউজ করতে পারবো। তো একটা যে কোনো জায়গায় আমি ধরো এ কে এখানে প্লট করলাম, সি কে এখানে প্লট করলাম, একইভাবে আমি এ কে সরি এ কে এখানে প্লট করবো, আর সি কে আমি এখানে প্লট করবো। এইভাবে আমার জিনিসটা দাঁড়ালো। ওকে, এটা একটা আমার দাঁড়ালো, এটা দাঁড়াক। চলো, এবার আমাকে এখান থেকে কিছু আরো এগোতে হবে। কি বলেছে? বলেছে ওয়ান হু সিটিং ফিফথ রাইট অফ দ্য ওয়ান হু ইজ থার্ড লেফট অফ। তাহলে আচ্ছা, এখানে দেখবো এবার এর থার্ড লেফটে কি আছে। এর থার্ড লেফটে এক ঘর দু ঘর, এইটা হচ্ছে এর থার্ড লেফট পজিশন। আর এখানে এক ঘর দু ঘর, এটা হচ্ছে এর তোমার থার্ড লেফট পজিশন। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে এর থার্ড লেফটে কি আছে, তার ফিফথ রাইট, ওয়ান সিটিং ফিফথ রাইট অফ দ্য ওয়ান। তাহলে এর ফিফথ রাইটে, এর ফিফথ রাইটে কি আছে দেখবো। এই ব্যক্তির ফিফথ রাইটে কি আছে? রাইট সাইড এক দুই তিন চার, ফিফথ রাইটে কিন্তু এ নিজেই বসে আছে। এই ব্যক্তিটার ফিফথ রাইটে দেখবো এক দুই তিন চার, এ নিজেই বসে আছে। অর্থাৎ এখান থেকে আমি একটা দারুণ জিনিস পেয়ে গেলাম, যে স্কোয়ার অ্যারেঞ্জমেন্টে যখন এটাকে বসাচ্ছি, তখন দেখছি অ্যাকচুয়ালি দুটো এলিমেন্টই আছে। অ্যাকচুয়ালি দুটো এলিমেন্ট কি আছে, এই যে ব্যক্তিটা এ, এই নিজেই ইনভলভ হয়ে গেছে এখানে, কিন্তু ব্যাপারটা ভালো কমপ্লিকেটেড আছে। বলো, বুঝতে পারছো নাকি? পাচ্ছি না কিন্তু। কনফিউজিং লাগছে? হ্যাঁ। আমি বলছি, ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম, আমি আরেকবার এক্সপ্লেন করছি, ভালো করে বোঝো। ওয়ান সিটিং ফিফথ টু দ্য রাইট অফ দ্য ওয়ান, সবার আগে এটা বুঝতে হবে যে সি ফেসেস এ, সি ফেসেস এ মানে আমি আগেই বুঝলাম যে এ আর সি হচ্ছে ইনসাইড ফেসিং হবে। তাই দেখো দুটো ইনসাইড পজিশন দেখে এ আর সি কে দুটো প্রজেকশন আমি বসিয়ে রেখেছি, রাইট? এবার জাস্ট এর সাপেক্ষে তুমি ক্লুটাকে পড়ো। ওয়ান সিটিং ফিফথ টু দ্য রাইট অফ দ্য ওয়ান, ফিফথ টু দ্য রাইট অফ দ্য ওয়ান। ওয়ানটাকে বোঝার সুবিধার জন্য আমি এটাকে ধরো বলেছি এক্স, এটাকে আমি এক্স লিখছি, এটাকে আমি ওয়াই লিখছি। যেহেতু তোমরা একদম নতুন, বোঝার সুবিধার জন্য এটা করছি। এক্স সিটিং ফিফথ রাইট অফ ওয়াই হু ইজ থার্ড লেফট অফ এ। এবার তো ক্লিয়ার? হুম হুম হুম। লেফট অফ এ। আর ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার, ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার বলতে কি, এক্স এর কথা বলেছে, এক্স কি হবে না, কর্নারে বসবে না। ওকে, চলো দেখা যাক। তো এক্স সিটিং ফিফথ রাইট অফ দ্য ওয়ান, ফিফথ রাইট অফ ওয়াই হু ইজ থার্ড লেফট অফ এ। তাহলে এর থার্ড লেফটে ওয়াই থাকার কথা, তাহলে এর থার্ড লেফটে কে থাকবে, তো এর থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদে এখানে ওয়াই থাকবে। এর থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদে এখানে ওয়াই থাকবে। খুব ভালো কথা। আচ্ছা, ওয়ান সিটিং ফিফথ রাইট অফ দ্য, মানে এক্স সিটিং ফিফথ রাইট অফ ওয়াই, তাহলে ওয়াই এর ফিফথ রাইট আবার কে থাকবে, এক্স থাকবে। তো ওয়াই এর ফিফথ রাইট করে রাইট সাইডে এক দুই তিন চার, এই যে এক্স এখানে বসছে। ওয়াই এর ফিফথ রাইটে এক দুই তিন চার, এক্স এখানে বসছে, হয়ে গেল। অর্থাৎ এই মানে এক্স যার কথা বলা আছে, সে অ্যাকচুয়ালি এ এর কথাই বলেছে। অর্থাৎ এই যে ওয়ানটা, প্রথম ওয়ানটা, এটা অ্যাকচুয়ালি এ এর কথাই বলেছে। ওকে, ক্লুটাকে প্রচন্ড ঘুরিয়ে দারুণ ভাবে রেসিপ্রোকেট করেছে, ওই জন্য জিনিসটা এতটা কমপ্লিকেটেড লাগছে। বোঝা গেল? কিন্তু জিনিসটা আমাকে এঁকে ঠান্ডা মাথায় দেখতে হবে, তাহলে করেই হবে। শুধুমাত্র হু এর কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, হু এন্ড এর কনসেপ্ট ক্লিয়ার থাকলে, এই ধরনের সেন্টেন্স গুলো ডিকোড করাটা অনেক ইজি হয়ে যায়। ওকে, এবার যেটা বলেছে, বলেছে
যে এই ব্যক্তিটি ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার, তাহলে আলটিমেটলি তো ঘুরিয়ে ফিরে এর কাছেই চলে আসলো। তাহলে বলা হচ্ছে এ হচ্ছে কর্নারে বসবে না, আর ফার্স্ট প্রজেকশনে অলরেডি কর্নারে চলে এসছে, তাই জন্য আমার এটা বাতিল হলো। আর এই প্রজেকশনে আমার হচ্ছে মিডিলে আছে, তাই জন্য এটা আমার স্টে করলো। চলো এক্স ওয়াই গুলোকে আমি মুছে দিই, কারণ এক্স ওয়াই নিয়ে তো আমার কোশ্চেনে কিছু বলা নেই, এটা আমরা ইমাজিনারি জাস্ট ধরেছিলাম, ওই জন্য আপাতত এটাকে ক্লিয়ার রাখবো। ওকে, ওকে, তাহলে এত দূর অব্দি আমি মোটামুটি সুন্দরভাবে পার হয়ে আসলাম, রাইট? আচ্ছা, এবার দেখি আর কি কি আমার এখান থেকে করা যেতে পারে। এবার বলেছে জি সিটস থার্ড টু দ্য রাইট অফ এ, এটা বলেছে, তাহলে জি কে বসিয়ে দিই থার্ড রাইট, তাহলে এর থার্ড রাইটে এক ঘর দু ঘর বাদে জি কে আমি এখানে প্লট করে দিলাম, হলো জি, ভালো কথা। নেক্সট বলেছে এইচ সিটস অপোজিট টু ই, এইচ হচ্ছে অপোজিট টু ই, চলো। আচ্ছা এইচ আর ই কে তাহলে আমি কোথায় বসাতে পারি, এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার নেই, এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার নেই, চলো ঠিক আছে দেখবো। তাহলে এবার আমাকে আবার ফিরে আসতে হবে অন্য ক্লু গুলোর দিকে। ওকে, আর কি বলেছে শুরুতে, ওয়ান সিটিং ইমিডিয়েটলি ডাজ নট ফেস আউটসাইড, ডাজ নট ফেস আউটসাইড বলতে কি আমি বুঝতে পারছি ডি এর ইমিডিয়েট লেফটে যে থাকবে সে ইনসাইডে বসবে, তো ডি এর ইমিডিয়েট লেফটে ইনসাইড বসবে মানে ডি কিন্তু ডেফিনেটলি আউটসাইড পজিশনই থাকবে। ওকে, কারণ আউটসাইড পজিশনের নেইবারই হচ্ছে ইনসাইড নেইবার হবে। তো ডি কে কোথায় কোথায় বসাতে পারি, ডি কে তাহলে যে কোনো আউটসাইড পজিশনে বসাতে পারি। হুম, এটা করতে পারি। তাহলে এক কাজ করি, সব থেকে বেস্ট হচ্ছে এখানে আরো মাল্টিপল অপরচুনিটি বেরিয়ে আসছে, তাই জন্য আমি এই প্রজেকশনের উপর বেস করে আরেকটা প্রজেকশন এঁকে নিচ্ছি এখানে। ওকে, আরেকটা প্রজেকশন আমি এখানে এঁকে নেবো। যখনই কনফিউশন মনে হবে আমরা হেসিটেট করবো না, প্রজেকশন এঁকে নেবো। আর কোনটা আঁকবো এখন কিন্তু আর এই প্রজেকশনটা আঁকার দরকার নেই, এখনই যেমন যেমন এখানে এসছে এরকম এরকম করে আমি আরেকটা প্রজেকশনকে জাস্ট কপি করে নেবো। জি, এগুলো সব ইনসাইড আউটসাইড 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 হয়ে গেল, হয়ে গেল। এবার কি করা যেতে পারে, ডি কে আউটসাইড দেখিয়ে বসাতে হবে, আর ডি এর পাশে এফ হচ্ছে নেইবার, এরকম করে একটা বসাতে হবে। তাহলে ডি কে কোথায় বসানো যায়, ডি আর এফ নেইবার হবে, এরকম কোথায় বসানো যায়? আহ মোটামুটি অনেকগুলো পজিশনই তৈরি হয়ে আসছে, চলো কোথায় বসানো যায়, কোথায় বসানো যায়। আচ্ছা আরো কিছু ক্লু পড়ি। ই অ্যান্ড বি আর ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, ই আর বি হচ্ছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, তাহলে করে ই আর বি কে কোথায় বসানো উচিত, এদের সম্বন্ধে কিছু বলেছে এখানে? উম, হুম, দেখো না ওটা তো আগে এই দুটো ক্লুকে এবার আমাকে ইউজ করতে হবে, দুটো ক্লুকে কম্বাইন্ড ভাবে ইউজ করতে হবে। এই কোশ্চেনটা ভালো হাই লেভেল কোশ্চেন হয়ে গেছে, একদম বিগিনার লেভেলের জন্য এই কোশ্চেনটা না রাখলেই ভালো করতাম। যাই হোক ঠিক আছে, তবুও বেটার একটা ভালো জিনিস শিখতে পারবে, এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এবার এই দুটো ক্লুকে আমাকে কম্বাইন করতে হবে। ই আর বি, ই আর বি কি বলেছে, ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, দুটোই হচ্ছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, ভালো কথা। আর এইচ আর ই বলেছে অপোজিটে থাকবে। ওকে, চলো তাহলে আমাকে এবার একটুখানি অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ কিরকম হয়, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ইমাজিন করে করে দেখতে হবে আমি কোথায় কোথায় বসাতে পারি, আমি কোথায় কোথায় বসাতে পারি। এক হচ্ছে যদি আমি মনে করো ই কে যদি আমি এখানে বসাই, তাহলে ই এর ইমিডিয়েট লেফটে বি কে এখানে বসাতে পারবো, আর ই এর অপোজিটে এইচ ছিল, তাহলে এইচ কে আমি এখানে বসাতে পারবো। এইটা একটা সম্ভাবনা হতে পারে, আবার উল্টোটাও হতে পারে, অনেক রকম সম্ভাবনা হতে পারে। এই জন্য এই জায়গাটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে না, তো এখানটা প্রজেকশনের পর প্রজেকশন বেরিয়ে চলে আসছে, করে করলে হবে না, এরকম ভালো করে দেখে করতে হবে এই জায়গাটা, এই কোশ্চেনটা ভালো কমপ্লিকেটেড হয়ে আছে, কোন একটা ক্লু মনে হচ্ছে মিস করছি। ওয়ান সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি ডাজ নট ফেস আউটসাইড, ঠিক আছে, ডি কে ইনসাইড দেখাতে হবে, ইমিডিয়েট লেফট অফ বি যে আছে ওকে ইনসাইড দেখাতে হবে, চলো ঠিক আছে। আচ্ছা ই এন্ড বি আর ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, এটা হলো সি ফেসেস এ, সি ফেসেস এ, এটাও হয়ে গেল। এফ এন্ড ডি আর ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার, এফ আর ডি বলেছে নেইবার্স হবে, ঠিক আছে, এফ আর ডি নেইবার হবে, চলো ঠিক আছে তাও মানলাম। হুম, ওয়ান সিটিং, এটা তো হয়েই গেল। এখান থেকে জি সিটস থার্ড রাইট অফ এ, জি সিটস থার্ড রাইট অফ এটা হয়ে গেল। এইচ সিটস অপোজিট অফ, এইচ সিটস অপোজিট অফ ই। আচ্ছা আর তো কোনো ক্লু আমার এখানে বাকি নেই, আর কোনো ক্লু আমার এখান থেকে বাকি নেই। তো তাহলে ই আর বি কে আমি যদি অপোজিটে দেখাই, ই এর ইমিডিয়েট লেফট হচ্ছে বি, ওকে ওকে ওকে, ই আর বি হচ্ছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার। ই কে যদি দেখাই তাহলে বি কে এখানে দেখাবো, ই এর অপোজিটে এইচ কে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। আবার যদি ই কে এখানে দেখাই, এখানে এইচ কে দেখিয়ে দেবো। ওকে 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 ওকে, ঠিক আছে, চলো চলো।
তো আমাকে যেটা করতে হবে, আমি এটা একটা এখানে হালকা একটু রিস্ক নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখো দুটো সিচুয়েশন এখানে হতে পারে যেটা আমি বুঝতে পারছি। ই আর বি হচ্ছে একে অপরের ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, আবার এইচ এর অপোজিটে থাকবে ই। ওকে, আমি একটা প্রজেকশন এরকম দেখাচ্ছি, ট্রাই করছি জাস্ট। হ্যাঁ, ই এখানে বসালাম, ই এর ইমিডিয়েট লেফটে তাহলে বি এখানে চলে আসছে, ভালো কথা। আবার বি এর ইমিডিয়েট লেফটে ই এখানে চলে আসছে, ই এর অপোজিটে এইচ থাকার কথা, এইচ তাহলে আমার এখানে চলে আসবে। ওকে, ওকে, এগুলোকে গোল গোল মার্ক করছি। এটা একটা সম্ভাবনা হতে পারে। আবার একটা সম্ভাবনা কি হতে পারে, আবার একটা সম্ভাবনা হতে পারে, ধরো ই কে আমি এরকম বসালাম, তাহলে ইমিডিয়েট লেফটে বি আমার এখানে আসলো, আর ই এর অপোজিটে আমার এইচ এখানে চলে আসলো। এটা হতে পারে কিন্তু, দুরকম ক্ষেত্রেই কিন্তু দুরকম জিনিস খাটতে পারে। আবার উল্টোটাও হতে পারে। উল্টোটা কেমন হতে পারে, ই কে এখানে বসালাম, বি কে এখানে বসালাম, অপোজিট এখানে এইচ চলে আসলো, এটাও হতে পারে। অ্যান্ড ভাইস ভার্সা, ই কে এখানে বসালাম, এরকম অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমার বেটার হচ্ছে আমার আরো দুটো প্রজেকশন আমি নিয়ে নিই, প্রজেকশন বাড়িয়ে দিই, নয়তো করে জিনিসটা ফালতু জটিল হয়ে যাচ্ছে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। একই না, কি মনে হচ্ছে? হ্যাঁ, চারটে পরীক্ষা নিয়ে নেওয়া ভালো। চারটে প্রজেকশন নিয়ে নেওয়া ভালো, ফালতু এখানে অহেতুক এলোপাথারি ঘাটাঘুটি বা গেস ওয়ার্ক করার থেকে চারটে প্রজেকশন এঁকে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। হুম, উম, এটা মোটেই ক্লারিক্যাল লেভেলের প্রশ্ন নয়, এটা অবশ্যই অফিসার লেভেলের প্রশ্ন, মানে পিও লেভেলের তোমার হচ্ছে প্রি কোয়েশ্চেন, এটা পিও প্রিলিমস এর কোয়েশ্চেন বলা যেতে পারে। আমাদের শান্তনু স্যারের ভাষায় এই কোশ্চেনটাতে পুরো লিবিল লিবিল হয়ে গেল। যাই হোক, তাহলে কোথায় ছিলাম, ই আর বি হচ্ছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, তাহলে কিরকম করে করব দেখো, একটাতে বি কে এখানে ধরলাম, ই কে এখানে ধরলাম, এইচ কে অপোজিট দেখালাম, এরকম একটা হতে পারে। আর একটাতে ই কে এরকম দেখালাম, বি কে এরকম দেখালাম, এবং এইচ কে অপোজিট এখানে দেখালাম, এরকম হতে পারে। ঠিক আছে, আর একটা কি হতে পারে, যত রকমের সম্ভাবনা হতে পারে সবকটাই নিয়ে আমরা চলবো। ই কে এরকম দেখালাম, ইমিডিয়েট লেফটে বি এরকম আসতে পারে, এইচ আমার এরকমও আসতে পারে, এটাও হতে পারে। আবার ই কে এরকম দেখালাম, ঠিক আছে, ই কে এরকম দেখালাম, ইমিডিয়েট লেফটে বি কে দেখালাম, ই এর অপোজিটে এইচ এরকম আসতে পারে। আর কিন্তু কোনো সম্ভাবনা নেই, আর কিন্তু কোনো জায়গা এমন ফাঁকা ছিল না যেখান থেকে আমরা প্লটিংটা করতে পারি। ওকে, হলো। এবার দেখো, অনেকজন প্লটে চলে এসেছে, মাত্র দুখানা স্পট ফাঁকি, প্রত্যেকটা হচ্ছে তোমার যে প্রজেকশন, প্রত্যেকটা প্রজেকশনের মধ্যে মাত্র দুটো করে স্পট খালি আছে। তো এইখানে আমার অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে এবার কাজটা করতে। এবার আমি ফার্স্ট ক্লুটায় চলে আসবো, ওয়ান সিটিং ইমিডিয়েটলি ডাজ নট ফেস আউটসাইড, তাহলে ডি এর ইমিডিয়েট লেফটে যে থাকবে সে ইনসাইড ফেসার হবে। তো ডি কে আমি কি করতে হবে, ডি কে আমাকে আউটসাইড পজিশনে রাখতে হবে। তো দেখো দুটো পজিশনের মধ্যে একটাই আউটসাইড জায়গা, এটা ডি খালি এখানে বসিয়ে দাও। এখানের মধ্যে দুটো আউটসাইড পজিশন আছে, ডি কে যে কোনো একটা জায়গায় বসানো যেতে পারে, একে হোল্ড করো। এখানে একটা ইনসাইড একটা আউটসাইড খালি আছে, তাহলে ডি কে আউটসাইডে বসিয়ে দাও। এখানেও দুটো আউটসাইড পজিশন খালি আছে, ডি কে এখন ওয়েট করতে হবে। আর আর গুলো দেখি। আচ্ছা, বলেছিল এফ আর ডি পরস্পর নেইবার হবে, এই কথা বলেছিল, হ্যাঁ কি না? বলেছিল মনে হচ্ছে, পড়ে নিয়ে এখান থেকে, এফ আর ডি আর ইমিডিয়েট নেইবারস অফ ইচ আদার। চলো এবার এই ক্লুটা কাজে লেগে যাবে। এবার দেখো সব এলিমিনেট হবে, দেখো এফ আর ডি ইমিডিয়েট নেইবার হওয়ার কথা, এই প্রজেকশনে এফ আর ডি নেইবার হচ্ছে না, কেটে দিলাম। এই প্রজেকশনে জায়গা আছে, এফ কে এখানে বসিয়ে দিলাম, খুব ভালো কথা। আচ্ছা, আচ্ছা, ডি কে এবার দেখো, ডি কে আমি যদি এখানে বসাই তাতেও হচ্ছে এফ এর সাথে নেইবার হবে না, ডি কে যদি এখানে বসাই তাতেও আমার এফ এর সাথে নেইবার হবে না, তাই এই প্রজেকশনটাও বাদ হবে। একইভাবে ডি এখানে বসলেও নেইবার হবে না, ডি এখানে বসলেও নেইবার হবে না, তাহলে এটাও বাদ হবে। আলটিমেটলি আমার এই পজিশনটা থেকে গেল। তো দেখো, অহেতুক হাতড়ে বেড়ানোর থেকে যদি আমি চারটে প্রজেকশন, যদি দুটো প্রজেকশন এক্সট্রা এঁকে নিই, তাহলে জিনিসটা দেখো কত সহজে উইদাউট এনি ঝামেলা সলভ হয়ে গেল, হ্যাঁ কি না? একবার ক্লিয়ার আপ হয়ে যাওয়ার পর, সিনারিওটা ক্লিন হয়ে যাওয়ার পর, তখন কিন্তু আর ব্যাপারটা কমপ্লিকেটেড থাকবে না। ওকে, আমি জানি এটা বেশ জটিল মনে হবে তোমাদের জন্য, কারণ একদমই শুরুয়াতের ধাপে এরকম টাইপের কোয়েশ্চেন একটুখানি কমপ্লিকেটেড হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো তোমাদেরকে আমি বলবো এই সলভটা আরেকবার একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে, যখন রেকর্ডেড ক্লাসটা যখন তোমাদেরকে দিয়ে দেবো তখন আরেকবার দেখবে, এবং তখন এটাকে আহ নিজে নিজে একবার ট্রাই করবে সলভ করার, ঠিক আছে? ওকে।
কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, আমি তাহলে এখানে এক্সপ্লেন করে দিচ্ছি আরেকবার। ও এই ছবিটা কেন ক্যান্সেল হলো, এই কর্নারের উপরেরটা? কর্নারের ওপরেরটা মানে এইটা? হ্যাঁ হ্যাঁ। এইটা ক্যান্সেল হলো একটাই কারণে, এখানে প্রত্যেকটা ছবি একটা কারণেই ক্যান্সেল হলো, যে এফ আর ডি হচ্ছে পরস্পর নেইবার হওয়ার কথা। এইখানে ডি এর প্লেস হচ্ছে এখানে খালি, আর এফ কে আমাকে এখানে বসাতে হচ্ছে, তাহলে এফ আর ডি নেইবার হতে পারছে না, কোনো জায়গাতেই এফ আর ডি নেইবার হতে পারছে না। মাত্র দুখানা প্লেস খালি ছিল, দুটো প্লেস খালি ছিল প্রত্যেকটা ইয়েতে, প্রত্যেকটা তোমার স্পটে। আর সেখানে কি হলো, সেখানে আমাকে এফ আর ডি দুজনকেই তোমার হচ্ছে পাশাপাশি বসাতে হতো। একমাত্র এই জায়গাতেই তোমার হচ্ছে কি ছিল, যে দুটো পাশাপাশি স্পট খালি ছিল, নেইবারিং স্পট গুলো খালি ছিল, বাকি একটা প্রজেকশনে নেইবারিং স্পট খালি ছিল না। বুঝা গেল? ডান ডান। ওকে, ওকে, চলো এবার এগোই। এবার কোশ্চেন গুলো করি। বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু ডি। তো ডি এর রেসপেক্টে সি এর পজিশন, তো ডি এখানে আছে, তাহলে সি কোথায় থাকবে, ডি আছে, তাহলে আবার সি একই ব্যাপার, উইথ রেসপেক্ট টু ডি, তাহলে ডি এর সাপেক্ষে সি এর দুটো পজিশন, একটা রাইট সাইড আর লেফট সাইডে। তো রাইট সাইডে বসলে কত হচ্ছে, এক দুই বাদ দিয়ে তাহলে থার্ড রাইট হচ্ছে, একটা হচ্ছে থার্ড রাইট, আর লেফট সাইডে হলে এক দুই তিন চার, এটা হচ্ছে ফিফথ লেফট। থার্ড রাইট আর ফিফথ লেফট, দেখি কি অপশন আছে। এখানে বলেছে থার্ড টু দ্য রাইট আছে আর নান অফ দিস আছে, তবে থার্ড টু দ্য রাইট এটাই হয়ে যাবে, অপশন বি অ্যান্সার হয়ে গেল। হাউ মেনি পার্সন আর সিটিং বিটুইন এ অ্যান্ড এফ when counted from the right side of f, মানে f এর রাইট সাইড থেকে a পর্যন্ত দেখবো কতজনের গ্যাপ আছে। f কোথায়, f এখানে, f এর রাইট সাইড থেকে মানে এই যে এই সাইডটা হচ্ছে রাইট সাইড, মানে এই যে d বাদ যাবে, তারপরে a, মানে অনলি 1% এর গ্যাপ আছে, তাহলে এখানে 1 হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। হু among the following sits opposite of b, এটা সহজ আছে, b এর অপোজিটে কে বসছে, b এর অপোজিটে f বসছে, তাহলে b এর অপোজিটে f বসছে, f বসছে, অপশন নাম্বার বি হয়ে গেল। What is the position of H with respect to E? Position of H with respect to E. H with respect to E. E. আচ্ছা, এখানে একটা মজার জিনিস শেখাই। যখনই 8 জন পার্সন থাকবে, 8 পার্সন থাকবে, 8 পার্সনের যখনই সিটিং থাকবে সার্কুলার অথবা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এরকম টাইপের ইয়েতে সিচুয়েশনে, তখন যদি দেখো দুটো পার্সন একে অপরের অপোজিটে আছে, তাহলে জানবে ওদের মধ্যে সবসময় মাত্র 3 জনেরই গ্যাপ থাকবে। সব সময় ওদের মধ্যে 3 জনের গ্যাপ থাকবে। দেখো দুটো যে কোনো অপোজিট পার্সনকে ধরো, এ ধরো আর সি কে ধরো, এবার এদের মাঝখানে গ্যাপ দেখো, রাইট সাইড থেকে দেখো বা লেফট সাইড থেকে দেখো, সেম গ্যাপ পাবে। রাইট সাইড থেকে দেখলে এই 1 2 3 জনের গ্যাপ, লেফট সাইড থেকে দেখলে 1 2 3 জনের গ্যাপ। বোঝা গেল? এটা সবসময় প্রযোজ্য দাদা হবে। বলো। আরেকটা যেটা হচ্ছে, মানে আগেরটা দেখে নোটিস করলাম, যেমন লেখা আছে থার্ড রাইট, মানে ওটা লেফটে হচ্ছে ফিফথ লেফট, মানে কি দুটো কি 5 আর 3 করে 8 হবে, মানে ওটা তাহলে রাইটের ডিরেকশনটা দেখলে মানে লেফটের ডিরেকশনটা 8 থেকে মাইনাস করলে পেয়ে যাবো কি? বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাই যদি বলো তাহলে টোটাল 8 জন পার্সন আছে সেই হিসেবে করতে পারো, কিন্তু অত কমপ্লিকেশন এখানে যাওয়ার দরকার নেই। এখানে অত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, যেমন তুমি নর্মালি দেখতে পাচ্ছ লেফট আর রাইটের সাপেক্ষে যে ডাইরেকশনটা আসছে, নাম্বার অফ পিপল কাউন্ট করে সেখান থেকে করে দেওয়াটাই সব থেকে বেস্ট। টোটাল নাম্বার অফ পার্সন থেকে বাদ দিয়ে ঘুরিয়ে নাক দেখানো হয়ে যাবে, হবে না কেন হবে, কিন্তু ওটা ঘুরিয়ে নাক দেখানো হয়ে যাবে। হ্যাঁ মানে লেখা আছে থার্ড রাইট, মানে লেফটের পজিশন যদি জানতে যায় তাহলে 8 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে লেফটের পজিশন 5 হুম পেয়ে হুম যাবো। হুম হুম, সেটা সেটা তুমি করতেই পারো, সেটা অসুবিধা নেই। কিন্তু আমি বলবো ওটা এখানে এই সিম্পল সিম্পল ফিগার্স গুলোতে হবে। এই কিছু কিছু ফিগার্স এরা পাজল নিয়ে এত এক্সপেরিমেন্ট করে, মাঝখানে 2 1 জন পার্সনের পজিশনকে গ্যাপিং দেখিয়ে দেবে বা ভ্যাকেন্ট সিট দেখিয়ে দেবে, এরকম অনেক কেস হয়, তাই জন্য তখন ওই কেস গুলোতে কিন্তু আমার মিলবে না জিনিসটা। বোঝা গেল? ওই জন্য বলছি যে যেমন সিটিংটা আছে সেটা দেখে করাটাই বেটার। হ্যাঁ, তবে তুমি যে কনসেপ্টটা বলছো কনসেপ্টটা হবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ এইচ উইথ রেসপেক্ট টু ই, তাহলে হচ্ছে এইচ আছে এখানে আর ই আছে এখানে। তো উইথ রেসপেক্ট টু ই মানে তুমি লেফট সাইড থেকে দেখো বা রাইট সাইড থেকে দেখো, ওদের মধ্যে 3 জনেরই গ্যাপ থাকবে, তাহলে পজিশন কত হবে, ফোর্থ হবে। ফোর্থ টু দ্য লেফট অর রাইট, যাই ধরো না কেন, এই যে ফোর্থ টু দ্য লেফট অপশন আছে, মার্ক করে দাও, ফোর্থ টু দ্য লেফট হয়ে গেল। আবার বলেছে ফোর অফ দ্য ফলোইং ফর্ম এ গ্রুপ, ফাইন্ড দ্য ওয়ান দ্যাট ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। গ্রুপের মধ্যে থেকে কে বিলং করে না। কি কি আছে, ই এফ সি আছে, চলো দেখে নি ই এফ সি। আচ্ছা, এখানে কালারটা একটু চেঞ্জ করবো। ইএফসি, এই যে ই আছে এখানে, এফ আছে এখানে, সি আছে এখানে, আমার মনে হচ্ছে সিটাই আলাদা হবে, কারণ দুটো অলরেডি, সরি ইটাই মনে হচ্ছে আলাদা হবে, কারণ দুটো মিডিল পেয়ে গেছি। তাও দেখবো বি আর এ আছে এখানে, এই যে এ আছে এখানে, বি আছে এখানে। তো সবাই দেখো মিডিল পজিশনে, একমাত্র ই হচ্ছে তোমার কর্নারে, তো এখানে আমার ই হয়ে যাবে আলাদা পার্সন, যে হচ্ছে আলাদা আছে। ক্লিয়ার? কোশ্চেন গুলো ইজি আছে, এরকম সলভ হয়ে যাওয়ার পর কোশ্চেন গুলো আর কিছু মনে হবে না। ওকে, ডান। হুম। ওকে, তো এবার একটা করব নতুন প্যাটার্ন, সেটা কি বলেছে, বলেছে দেখো
সার্টেন নাম্বার অফ পার্সন আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ ডিরেকশন, এটা হচ্ছে বেসিক্যালি তোমার রো বেসড অর্থাৎ লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। আর বলেছে সার্টেন নাম্বার অফ পার্সন, মানে এক্সাক্ট পার্সন কতগুলো আছে আমি জানি না, সবাই নর্থ ডাইরেকশন ফেস করছে। চলো কেমন করে করবো। বলছে বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এ। তো সিম্পল, এখানে এ বসাও, এক ঘর দু ঘর বাদ দিয়ে বি কে বসাও। ন্যাচারালি এরকম টাইপের কোশ্চেন করলে আমাকে একটু জায়গার হিসাব রেখে কোশ্চেন করতে হবে। কেন কেন বলছি, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বড় হয় এই অ্যারেঞ্জমেন্ট গুলো, আর যেহেতু আনসার্টেন নাম্বার, তাই আমি জানি না কোন দিকে কতজন পার্সেন্ট বাড়বে বা কমবে, তাই জাস্ট একটু ছোট করে বি সিটস থার্ড রাইট অফ এ। সবাই নর্থ দেখছে, তাহলে এরকমই হওয়া উচিত প্লেসমেন্টটা, থার্ড রাইট অফ এ এরকম হয়ে গেল। চলো এবার কি বলেছে, অনলি 5% সিট বিটুইন এ অ্যান্ড এস। তাহলে এ আর এস এর মধ্যে কতজনের গ্যাপ আছে, 5 জনের গ্যাপ আছে। তো এটা কি করে করব, দুভাবে করতে পারি। রাইট সাইড থেকে একবার দেখবো, লেফট সাইড থেকে একবার। এর রাইট সাইডে 5 জনের গ্যাপ দাও, 1 2 3 4 5, এখানে বসিয়ে দাও এস। এর লেফট সাইড একবার 1 2 3 4 5, এখানে বসিয়ে দাও এস। হয়ে গেল, দুবার করে দিলাম। বলেছে ভি সিটস ফোর্থ টু দ্য লেফট অফ এস। এস এর ফোর্থ লেফটে ভি থাকবে, মানে এস এর লেফট সাইডে 3 জন পার্সনের গ্যাপ দিয়ে ভি করে দেবো। করে দাও, 1 2 3 বার দিয়ে এখানে বসালাম ভি। এস এর পর এখানে 1 2 3 বার দিয়ে করে দিলাম ভি। হয়ে গেল। আচ্ছা, এম ইজ এন ইমিডিয়েট নেইবার অফ ভি। তাহলে এম আর ভি বলেছে নেইবার হবে, এটা নোট করে রাখলাম, কারণ ভি এবার এম তোমার এদিকেও বসতে পারে এদিকেও বসতে পারে, এটা আমি ঠিক শিওর নই। আর এই প্রজেকশনও তোমার হচ্ছে এই পাশে একটা সিট হয়ে এম আসতে পারে, অথবা এই রাইট সাইডেও বসতে পারে। বলেছে ডি সিটস থার্ড টু দ্য রাইট অফ এম। ডি হচ্ছে থার্ড রাইট অফ এম। ওকে ওকে, তো এম ও রাইট সাইডে দু ঘর বাদি থাকবে ডি, এটা বুঝে গেলাম। তো এবার দেখো, যদি আমি এম কে এখানে বসাই, ভালো করে বুঝবো, তাহলে এক ঘর দু ঘর বাদি এখানে কিন্তু ডি কে প্লট করতে পারবো না, তাহলে আমাকে এম কে এখানেই দিতে হবে, এক ঘর দু ঘর বাদে ডি এখানে বসাবো। একইভাবে এম কে আমি যদি ভি এর পাশে এখানে বসাই, তাহলে এক ঘর দু ঘর বাদে ডি এখানে প্লট করতে পারবো না, তাই আমাকে পাশে একটা সিট বানিয়ে এম কে এখানে বসাবো এবং এক ঘর দু ঘর বাদে ডি কে এরকম বসাবো। বোঝা গেল জিনিসটা কি করে করলাম? ক্লিয়ার? দেখি সাড়া দেয় না কেন লোকজন? হ্যাঁ হ্যাঁ, ডান দাদা। ওকে, কে ইজ এন ইমিডিয়েট নেইবার অফ ডি। তাহলে কে আর ডি এরা কিন্তু পরস্পর আমার নেইবার বলা আছে। এবার ডি এর কোন ধারে কে বসবে এখনো ক্লিয়ার নয়, দেখবো, এটাকে হোল্ডে রাখলাম। এক্স সিট সেকেন্ড টু দ্য লেফট অফ কে। আচ্ছা, কে এর সেকেন্ড লেফটে এরকম ভাবে এক্স থাকবে, না কে এর লেফট সাইডে এক ঘর বাদি এক্স থাকবে। এবার দেখো, কে যদি কে কে যদি আমি আবার এখানে বসাই, তাহলে এক ঘর বাদি লেফট এখানে এক্স বসানোর জায়গা নেই, তাহলে কে কে আমাকে এখানে বসিয়ে এক্স কে এরকম বসাতে হবে। একইভাবে কে কে যদি আমি এই পজিশনে বসাই, তাহলে এক ঘর বাদ দিয়ে এক্স প্লট করার এখানে জায়গা নেই, কে কে আমি এখানে বসাবো, এক ঘর বাদ দিয়ে এক্স কে এখানে বসিয়ে দিতে হবে। দেখো, এক একটা ক্লু কিন্তু আমাকে ইন্টারলিঙ্ক করে হেল্প করছে পরের ক্লুটাকে ডিসাইড করার জন্য। বি সিটস এট ওয়ান অফ দ্য এন্ডস অফ দ্য রো। বি হচ্ছে কোন একটা এন্ডে থাকবে, ধারে থাকবে। এবার দেখো এই পজিশনে, দেখো বি সত্যি সত্যি একটা এন্ড পজিশনে আছে, অর্থাৎ এখানে আমি রোটাকে কমপ্লিট করে দিতে পারি, শেষ করে দিতে পারি। বি হচ্ছে এখানে একদম ধারে আছে, বাট এখানে দেখো বি কিন্তু মাঝখানে আছে, বি কিন্তু কোনো এজ বা এন্ডে নেই, অর্থাৎ এই প্রজেকশনটা আমার হয়ে গেল বাতিল, এটা হয়ে গেল আমার সাস্টেইনড। ওকে, আর যখন আমাকে আর কোনো ক্লু বলা নেই, তখন আমি ধরে নেবো এখানেই আমার প্রজেকশনটা হয়ে গেল কমপ্লিট। ওকে, এরকম এরকম ধরনের কোশ্চেন যখন আসবে, আনসার্টেন নাম্বার অফ পার্সন, অলওয়েজ অ্যান্সার বেরিয়ে যাওয়ার পর নাম্বার অফ পার্সন কতগুলো আসলো সেটা নোট করে লিখে নেবে প্রজেকশন আঁকার সাথে সাথে। কেন? কারণ এই একটা কোশ্চেন তোমার পেপারে থাকবেই এই ধরনের প্রশ্নতে, যে কতগুলো পার্সেন্ট আসলো। একই রকম ভাবে 3 এর গ্রুপ করে কাউন্ট করবো, 3 3 6 3 9 1 10, তাহলে n ইজ ইকুয়াল টু 10, মানে 10 জন পার্সেন্ট আমার হলো। ক্লিয়ার? রেডি? হুম হুম। ওকে ওকে ওকে, পালাচ্ছিস কোথায়? হুম হুম। এবার আমি আহ এগুলো করি, কোশ্চেন গুলো দেখি কি বলেছে। বলেছে ইফ এক্স ইফ এক্স সিটস fourth from one of the ends of the row, then how many persons sitting in the row? ভালো করে বুঝবো। বলেছে এক্স সিটস ফোর্থ। এবার দেখো, আমি যেটা ধরেছি রো এখানে শেষ হয়ে গেছে, আর এক্স বলেছে কোন একটা এন্ড থেকে ফোর্থ পজিশন হবে। এইট সাইডের এন্ড থেকে তো এক্স ফোর্থ হবে না, তাহলে এইট সাইডের এন্ড থেকে 1 2 3 4 ফোর্থ হচ্ছে। সেই হিসেবে দেখতে গেলে নাম্বার অফ পার্সন কত আসা উচিত? 10 জন আসা উচিত। তাহলে এখানে নাম্বার অফ পার্সন হওয়া উচিত, নান অফ দিস হবে, নান অফ দিস হবে, অ্যাকচুয়াল অ্যান্সার হবে আমার 10 জন, 10%। হাউ মেনি পার্সন সিট বিটুইন কে অ্যান্ড এ। তো কে আর এর মধ্যে কতজন বসে দেখে নাও, কে আর এর মধ্যে 1 2 3 4, 4% আসছে, 4 জন, তো 4 হবে অপশন নাম্বার বি, এখানে आंसर হবে 4। হোয়াট ইজ দ্য পজিশন অফ ভি উইথ রেসপেক্ট টু কে?
কে এর সাপেক্ষে ভি এর পজিশন, তাহলে ভি এখানে, কে এখানে, তাহলে কে এর সাপেক্ষে এক ঘর দু ঘর বাদে লেফট পজিশনে, অর্থাৎ থার্ড টু দ্য লেফট, থার্ড টু দ্য লেফট। বুঝতে পারছো তো নাকি স্লো ডাউন করবো? এইগুলো এই কোশ্চেন গুলো ইজি থাকে ন্যাচারালি, ওই জন্য আমি এগুলো ফাস্ট ফাস্ট করে দিচ্ছি। কোশ্চেন বুঝতে পারছি। আচ্ছা, ইফ অনলি ওয়ান পার্সন সিট বিটুইন বি এন্ড সি, বি আর সি এর মধ্যে যদি একজন বসে, দেখি বি আর সি এর কি অবস্থা আছে। আচ্ছা, বি আর সি ওয়ান ওয়ান পার্সন যদি বসে, তাহলে বি এর পর এক ঘর বাদে সি আমার এই পজিশনে আসা উচিত, এটা মনে মনে ধরে নিলাম, বুঝে গেলাম। দেন হাউ মেনি পার্সন সিট বিটুইন সি এন্ড এস, তাহলে সি আর এস এর মধ্যে কজন থাকবে? সি থেকে এস অব্দি দেখো 1 2 3 4 5 6, তাহলে 6% থাকবে এখান থেকে। তো 6 অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো কিছু কিছু এরকম টাইপের কোশ্চেন থেকে থাকে। ওকে, কোশ্চেন গুলো একদম সবসময় যে একদম ডাইরেক্ট কোশ্চেন দেবে তা না, কিছু কিছু এরকম কন্ডিশন বেসড দিয়ে দেবে। যে সি দেখো প্রজেকশনে প্রেজেন্টই ছিল না, বলছে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন বি অ্যান্ড সি। তো সেই হিসেবে আমাকে সিটাকে একটা আলাদা করে প্লটিং দেখিয়ে পরে আমাকে দেখে নিতে হবে যে সি এর সাপেক্ষে যে কোশ্চেনটা করেছে সেটার কি অ্যান্সার হতে পারে। ওকে ওকে, এটা আরেকটা নতুন টাইপ আজকে স্টার্ট করব। এত বলো, বড় প্যারাগ্রাফ দেখেই ভয় পেয়ে গেল। কে কে এত বড় প্যারাগ্রাফ থেকে ভয় পাচ্ছে? আমি তুমি এত বড় প্যারাগ্রাফ থেকে ভয় পেয়ে যাচ্ছ? এ তো কিছুই নয়, তাহলে মেন্সের প্যারাগ্রাফ গুলো দেখলে কি হবে? হুম, না না করতে হবে দাদা। এ তো নেহাতি খুব ছোট। হুম, না না, প্যারাগ্রাফ দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্যারাগ্রাফ গুলোর মধ্যে অর্ধেকের উপর থাকে তোমার হচ্ছে ইনফরমেশন, গল্প লেখা থাকে যে এই হলো সেই হলো ওটা হলো এটা হলো। এগুলো করতেই তোমার হচ্ছে অনেকটা চলে যায়। যেমন দেখো, এইটা হচ্ছে একটা নতুন টাইপের ফ্রেম। বলেছে 8 people সিটিং ইন 2 parallel rows, প্যারালাল বলতে সমান্তরাল, পরস্পর সমান্তরাল দুটো রোতে বসে আছে, কন্টেনিং 4 people ইন ইচ রো, চারটে করে, মানে এক একটা রোতে চারজন করে বসছে। ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার ইজ এন ইকুয়াল ডিস্টেন্স বিটুইন অ্যাডজেসেন্ট পার্সন। এগুলো জাস্ট এমনি বলা থাকে, এত বেশি মাথা লাগানো দরকার নেই। ইন রো ওয়ানে কারা থাকছে? এ বি সি আর ডি আর সিটেড, অল অফ দেম ফেসিং হচ্ছে নর্থ, মানে রো ওয়ানে এবিসিডি থাকছে আর নর্থে ফেস করছে। রো টু তে থাকছে ই এফ জি এইচ অ্যান্ড অল অফ দেম ফেসিং হচ্ছে সাউথ। এবার দেখো, এরকম টাইপের যখন বলবে না প্যারালাল কন্ডিশন, 2 parallel rows, এরকম টাইপের যখন কথা বলা থাকবে, তখন দেখবে টোটাল যতগুলো পার্সন আছে সেগুলো হাফ হাফ করে ভাগ হয়ে যাবে দুটো সাইডে। যদি 12 জন থাকতো তাহলে 6 জন 6 জন করে ভাগ হয়ে যেত। এবার প্রজেকশনটা কি করে আঁকবো দেখো, খুব সহজ প্রসেস। দুজনে তো ফেস দেখতে পাবে না, দুজনে তো পিঠ দেখতে পাবে তো তাহলে। না না, দেখো বলছি বলছি, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে। দেখো এই যে, therefore in the given sitting arrangement each member seated in a row faces another member of the row। হ্যাঁ, কখন ফেস দেখতে পাবে না? যখন দেখা যায় নর্থ ফেসিং রোতে যারা আছে তারা এরকম থাকলো, এবং সাউথ ফেসিং রোতে যারা আছে তারা এরকম থাকলো। ভালো করে বুঝবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে না। নর্থ ফেসিং রোটাকে আমরা নিচে রাখছি, এই যে এটা নর্থ দেখছে, এবং এরকম করে সাউথ ফেসিং রোটা যদি থাকে, এরা সাউথ দেখছে, তাহলে দেখো ফেস করছে কিন্তু একে অপরকে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে একটা ইনফরমেশন বলা থাকবে, হুম, যে এরা একে অপরকে যদি ফেস করছে কি ফেস না করছে, সেই হিসেবে আমাকে বানাতে হবে। ওকে, ন্যাচারালি যেটা বলা থাকে, যেমন দেখো রো ওয়ান কি বলেছে, রো ওয়ান বলেছে নর্থ ফেস করছে, রো টু সাউথ ফেস করছে। ন্যাচারালি একটা ইনফরমেশন দেওয়া থাকে যে রো ওয়ান ইজ টু দ্য নর্থ অফ রো টু, এরকম করে বলা থাকে। এবার এইটা যদি বলা থাকে কোনো কোশ্চেনে, রো ওয়ান ইজ টু দ্য নর্থ অফ রো টু, এই নর্থটা কিন্তু এই রো ওয়ানের নর্থ দেখছে, রো টু সাউথ দেখছে, এর কোনো হিসাব নেই। নর্মাল নর্থ সাউথ যা হয়, যে ইউনিভার্সাল নর্থ সাউথ যেটা হয় আর কি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই ডাইরেকশনটা ফলো হবে তখন। অর্থাৎ সেই হিসেবে রো ওয়ানটা আমার উপরে থাকবে, রো টুটা আমার নিচে থাকবে, এটা নর্থ ডাইরেকশনে থাকবে। আর এটা রো ওয়ান ইস টু নর্থ অফ রো টু, মানে রো টু এর নর্থে, অর্থাৎ রো টু এর নর্থ সাইড অত উপরের দিকে রো ওয়ান থাকবে, তখন এই জিনিসটা ফলো হবে। বুঝা গেল? হুম। ওকে 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 ওকে। আরে ভাই, ডিলিট করে দিলাম। ওকে, তো স্টার্ট করছি। দেখো, এটা করার সব থেকে সহজ উপায়, রো ওয়ানে এরা আছে আর সবাই বলেছে নর্থ ফেস করছে, তো করো। রো ওয়ানে এখান থেকে দেখো, 1 2 3 4, এটা 1 নম্বর রো। আর একটা প্রজেকশন পাশেই ড্র করে নেবো, এটা
1 2 3 4 রো নাম্বার 2 আরেকটা প্রজেকশন 1 2 3 4 পাঁচই ডকুমেন্ট মানে দুটো সাইডে দেখা রো 2টা সাউথে দেখছে রো 1টা নর্থে দেখছে এরকম করে এঁকে নিলাম মানে দেখো দুটো প্রজেকশন আমার একসঙ্গে কি সুন্দর পাশাপাশি আঁকা হয়ে গেল এবার আমি অ্যান্সার পেয়ে যাবো 1 বাই 1 আচ্ছা একটু সুবিধার জন্য করতে পারি রো 1 এ এ থেকে ডি অবধি বসছে তাহলে এখানে লিখে দিলাম এ থেকে ডি তাহলে যাতে ভুল না হয় রো যদি উল্টো পাল্টা করে ফেলি তার জন্য এটা লিখে নেওয়াটা ভালো ই থেকে এইচ অবধি বসছে রো 2 তে এটা ই থেকে এইচ এখানে নোট দিয়ে দিলাম চলো এবার কি হচ্ছে বলেছে ডি ফেসেস দ্য পারসন হু সিটস সেকেন্ড লেফট অফ ই ভালো কথা ডি কোথায় বসছে ডি বসছে রো 1 এ তো এটা একটু ইমাজিন করো রো 1 এ ডি বসছে ডি এর উপরে একজনকে এখানে ফেস করছে এরকম করে একটা ফেস করছে ভালো কথা আর এই যাকে ফেস করছে সে কি করছে ফেসেস দ্য পারসন হু সিটস সেকেন্ড লেফট অফ ই মানে যাকে ফেস করছে সে হচ্ছে সেকেন্ড লেফট অফ ই সেকেন্ড লেফট অফ ই বলতে ই তোমার এরকম জায়গায় থাকবে রাইট একই না হুম 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 অর্থাৎ জিনিসটা এটা এরকম দাঁড়াবে কারণ এখানে তো লোকজন থাকবে একে অপরকে ফেস করছে এরকম তো লোকজন থাকবে তাহলে এবার এই রেফারেন্সটা যদি পেয়ে যাই এবার দেখো প্লটিংটা ইজি হবে ধরো ই কে আমি একটা সম্ভাবনা এরকম করতে পারি ই কে আমি একদম এখানে বসালাম আর ওই হিসাবে তোমার এক ঘর দু ঘর বাদ দিয়ে এই পার্সনের নিচে এখানে আমি বসে দিলাম ডি কে এটা করতে পারি আবার এক ঘর শিফট করে ই কে এখানে বসালাম এক ঘর দু ঘর বাদ দিয়ে এই পার্সন যেটা আসছে মানে এক ঘর বাদ দিয়ে এই পার্সন যেটা আসছে তার নিচে বসে দিলাম ডি কে রাইট এভাবে প্লট করা যেতে পারে হ্যাঁ কি না হুম। গলার আওয়াজ একদম আস্তে তার মানে কিছুই বুঝতে পারছে না শুধু হ্যাঁ হ্যাঁ তালে তাল বুঝতে মেলাচ্ছে না 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 তারপর আছে তো দাদা ওই তো এ হু ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ডি জি ডাজন্ট আচ্ছা ফেস এ বলছি তো বলছি ডি এর অপোজিটেই হবে না জি ডাজন্ট ফেস এ অর্থাৎ জি আর এ উপর নিচে বসবে না লিখে নিতে পারো জি আর এ এরকম বসবে না এ হু ইজ এন ইমিডিয়েট নেবার অফ ডি তাহলে ডি এর ইমিডিয়েট নেবার হচ্ছে এ তাহলে এখানে দেখো একটাই উপায় ডি এর নেবার এ কে বসিয়ে দেবে এখানে বাট ফার্স্ট প্রজেকশনে এ কে আমি এখানেও বসাতে পারি এখানেও বসাতে পারি তাহলে একটু হোল্ড করব আচ্ছা there is one person seat between G and H তাহলে G আর H এর মধ্যে only one person এর গ্যাপ থাকবে খুব ভালো কথা আচ্ছা G তোমার এইখানে তো আসতে পারবে না ভালো কথা G কে যদি এখানে একদম ধারে পুট করি তাহলে এক ঘর বাদে H করা যাবে না তাহলে একটা কাজ করি G কে এখানে বসাই আর H কে এখানে বসাই এটা করা যেতে পারে এটা একমাত্র করা যেতে পারে আবার একটা জিনিস দেখো এখানে যদি G আর H এর মধ্যে এক ঘরে গ্যাপ দিই তাহলে G আর H এই দুটোর মধ্যে যে কোনো একটা পজিশনে থাকতে পারে তাহলে আমি এখানে আপাতত অর দিয়ে বসাচ্ছি G স্ল্যাশ H H স্ল্যাশ G মানে এখানে জি থাকলে এখানে এইচ হয়ে যাবে এখানে এইচ থাকলে এখানে জি হয়ে যাবে উল্টো উল্টো হয়ে যাবে যে কোনো একজন বসতে পারবে আর ই এফ জি এইচ হয়ে গেল মানে এফ তোমার তাহলে এখানে চলে আসবে বাকি একটাই পজিশন এফ পড়ে আছে তাহলে যে একজন বাকি আছে তাকে এখানে বসিয়ে দাও এফ কে এখানে প্লট দিয়ে দিলাম আচ্ছা বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য পার্সন হু ফেসেস ই মানে ভালো করে বুঝবো ই কে যে ফেস করছে অর্থাৎ ই কে যে ফেস করছে কে এই ব্যক্তি ই কে ফেস করছে বি সিটস ইমিডিয়েট রাইট অফ দ্য পার্সন হু ফেসেস ই মানে ই কে যে ফেস করছে তার ইমিডিয়েট রাইটে বি বসবে ভালো কথা তাহলে ই এর নিচে এই ব্যক্তি আছে তাহলে তার ইমিডিয়েট রাইটে বি কে এখানে বসিয়ে দাও আর ই এর নিচে এই ব্যক্তি আছে তার ইমিডিয়েট রাইট এখানে বি আসা উচিত ছিল বাট এখানে চলে এসেছে এ অর্থাৎ এই প্রজেকশনটা হয়ে গেল বাতিল ক্লিয়ার এটা বাতিল হলো হুম হুম আচ্ছা আচ্ছা এখানে বলেছে ডি আর এ ইমিডিয়েট নেইবার হবে তাহলে এখানে এ বসিয়ে দাও এ বি ডি হয়ে গেল মানে সি বাকি রইলো এখানে বলা ছিল এ আর জি একে অপরকে ফেস করবে না তার মানে এখান থেকে জি কে হাঁটাও আর এখান থেকে এইচ কে হাঁটাও এখানে এইচ রয়ে পুরোটাই কেটে করছে এখানে এইচ রয়ে গেল আর এখানে তোমার জি রয়ে গেল ওকে কারণ এ আর জি তো মুখোমুখি বসবে না তাই এখানে এইচ কে বসাতে হবে আর এখানে জি কে বসাতে হবে তাহলে পুরো প্রজেকশনটা আমার হয়ে গেল রেডি বলো এগুলো এগুলো খুব একটা কিন্তু টাফ নয় হ্যাঁ কি না মোটামুটি সহজ হুম বাকিরা কি বলছে বাকিরা তো একদম চুপচাপ হয়ে গেছে পাজল করতে এসে বাকিদের কি বক্তব্য শ্রেয়াস কি আর সানুরুবা বলবো, মানে কোনো কনসেন্ট্রেশনই নেই মানে বারবার এরকম নেটের সমস্যা হলে কি কনসেন্ট্রেশন করবো বলো তো ও ক্লাস শুনতে তোমার পাচ্ছি না, শুনতে পাইনি এরকম করে বিরক্ত লাগতেছে আমার ক্লাস করতে ও আচ্ছা তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নাকি আর আচ্ছা তাহলে তো মানে কিছু উপায় তাহলে দেখছি না তোমাকে তাহলে করতে হবে তোমাকে তাহলে হচ্ছে রেকর্ডিংটাই দেখতে হবে মেনলি তাছাড়া কি বলতে পারি এইটা মানে মানে যতটা শুনতে পেলাম বা বুঝতে পেলাম আহ, আটটা করে হচ্ছে আটটা পার্সন আছে তার মধ্যে হচ্ছে চারটে চারটে করে নিতে হবে চারটে হুম নর্থে আর চারটে সাউথে হ্যাঁ 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 চারটে মানে নর্থে আমরা চারটে দুটো সাউথে দুটো প্রজেকশন নিলাম মানে ওই কারণে হচ্ছে উপরে 8জন নিলাম আর নিচেও 8জন করলাম আর কি।
তাই তো, যাতে বসিয়ে দেখতে পারি। না না, দুটো প্রজেকশন হচ্ছে, দেখো কেমন করে, চারজন চারজন করে ভাগ হচ্ছে। উপরের রোতে চারজন আছে যারা সব সাউথ ফেস করছে, নিচের রোতে আরো চারজন আছে যারা সব নর্থ ফেস করছে। ঠিক আছে, এবার এইটা হয়ে গেল একটা একটা প্রজেকশন। কল আছে, আমি এক্ষুনি জয়েন করছি। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার হচ্ছে একটা প্রজেকশন। আর এর এই লেফট সাইড একটা আসছে, রাইট সাইড একটা আসবে। রাইট সাইডে 1 2 3 4 আরেকটা ধরলাম, 1 2 3 4 আরেকটা ধরলাম, বোঝা গেল? এই সাইডটা হচ্ছে একটা প্রজেকশন, এই সাইডটা হচ্ছে একটা প্রজেকশন। ওকে, এই যে মাঝখানে ধরে নাও এটা বাউন্ডারি। ক্লিয়ার? আচ্ছা। আমি বুঝতে পারছি তোমার আজকে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, অনেক কিছুই হয়তো মিস হয়ে যাচ্ছে। ও তো তো একদিকে ভালো, যাই হোক, তাও দেখো ব্যাকগ্রাউন্ডে ইয়েটা আছে বলে সুবিধা, রেকর্ডিংটা চলছে বলে সুবিধা, রেকর্ডিংটা দেখে নিতে পারবে। হুম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এর কোয়েশ্চেন গুলো একটু দেখে নি চটপট। না অবশ্য, শ্রেয়াস, এই অপূর্ব তো বলা হয় এতে গেল, কল নিতে গেল। ঠিক আছে, তাহলে আসুক, তারপরে দেখছি। অপূর্ব লেফট হয়ে গেছে। তাহলে এক কাজ করি, কোশ্চেন গুলো তেমন ডিফিকাল্ট কিছু নেই, কোশ্চেন গুলো সলভ করে নি। অপূর্ব ওটাকে রেকর্ডেড সেকশন থেকেও দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। অপূর্ব জয়েন করলো নাকি? হ্যাঁ হ্যাঁ, জয়েন করছি। আচ্ছা ঠিক আছে। বলেছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ। এফ এর ইমিডিয়েট লেফটে কে বসছে? তো এফ কোথায় আছে? এফ তোমার এখানে আছে। এবার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোন রোটা নর্থ ফেসিং কোনটা সাউথ ফেসিং, ওই হিসাবে লেফট রাইট হবে কিন্তু। তো এফ কিন্তু সাউথ ফেসিং ছিল, ঠিক আছে, তার ইমিডিয়েট লেফট কে হবে? ইমিডিয়েট লেফট হবে এইচ হবে। তো তাহলে সেই হিসাবে করে দিচ্ছি এইচ। অপশন ডি হয়ে যাবে এটা। দেখ এখানে আইদার সি অর ডিও কিন্তু বলা ছিল। হ্যাঁ, মানে কেউ যদি ভুল করে জি আর এইচ এর প্লেসমেন্টটাকে ঠিক না করতে পারে, তো সে তখন কিন্তু, মানে তখন কি হবে, তখন এফ এর ইমিডিয়েট রাইট, ইমিডিয়েট লেফটে তোমার এইচ ও আসতে পারে বা জি ও আসতে পারে। যদি এদের প্লেসমেন্টটা ফিক্স না হতো, তখন অনেক কিন্তু আইদার আর মার্ক করবে অ্যান্সার। তো এটা কিন্তু ভুল করানোর জন্য ইচ্ছা করে অপশনটা এরকম দেওয়া হয়েছে। হু অ্যামং দ্য ফলোইং ফেসেস সি। সি কে কে ফেস করছে? সি কে ফেস করছে, এই দেখো সহজ অ্যান্সার, ই ফেস করছে। তো সি কে ফেস করছে তোমার হচ্ছে ই। এটা হয়ে যাবে অপশন নাম্বার এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং এইচ। পাঁচটা অপশনের মধ্যে এইচ এর সম্বন্ধে কোনটা ট্রু? ই সিটস থার্ড লেফট অফ এইচ, যদি দেখা যায় ই সিটস থার্ড লেফট অফ এইচ, কিন্তু এইচ তো সাউথ ফেসিং, ই তোমার হচ্ছে এইচ এর রাইটে আছে, তো লেফট তো হবে না। তো এটা তো অপশন এটা তো হচ্ছে না, ভালো কথা। এইচ ফেসেস এ, এইচ ফেসেস এ, এইচ ফেসেস এ, অপশন বি এখান থেকে কারেক্ট হয়ে যাচ্ছে, মার্ক করে দাও। অপশন বি এখান থেকে কারেক্ট হয়ে গেল, এইচ ফেসেস এ। বাকিগুলো একটু চেক করে নেবো। জি সিট সেকেন্ড লেফট অফ এইচ, তো জি সিট সেকেন্ড লেফট তো নয়, জি এইচ এর রাইটে আছে, তাহলে অপশন সি এটাও তো বাদই যাচ্ছে, হবে না। আর এইচ সিটস ইমিডিয়েট রাইট অফ এফ, এইচ সিটস ইমিডিয়েট রাইট অফ এফ, এটাও নয়। এফ দেখো সাউথ ফেসিং, এফ এর ইমিডিয়েট লেফটে এইচ থাকছে নাকি রাইটে, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। আবার একই, ফোর অফ দ্য ফলোইং আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে, ফাইন্ড দ্য ওয়ান হুইচ ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। কি কি আছে? বি আছে, ডি আছে, এফ আছে, দেখে নেবো, দেখে নেবো কোথায় কোথায় কি আছে। এখানে একটু কালার চেঞ্জ করা দরকার। হুম, এই যে বি আছে, ডি আছে, এফ আছে, চলো আর কে কে আছে? আর আছে তোমার এখানে থেকে এ আর জি, তো এ আর জি, এখানে এ আছে আর এখানে জি আছে। তো একটা জিনিস দেখো, জি, এফ, বি, ডি, এরা প্রত্যেকের নিজেদের নিজেদের রোতে মিডিলের দিকে আছে। একমাত্র এ হচ্ছে এমন একটা ব্যক্তি যে কি আছে, কোন একটা ধারে বসে আছে, এন্ডে বসে আছে, সিটিং ইন অ্যান এন্ড। তাহলে এ হচ্ছে একমাত্র ধারে বসে আছে, তাই এখান থেকে এ হয়ে যাবে আলাদা অপশন। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি। ওকে,
বোঝা গেল? হুম হুম আবার এটা বলেছে দেখো, ফোর অফ দ্য ফলোইং আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে বেসড অন এ গ্রুপ which does not belong to that group। তো এখানে গ্রুপ গ্রুপ করা আছে, বিডি করা আছে, বিডি ডিসি এরকম আছে, বিডি ডিসি দেখে নিচ্ছি কি কি বলছে। আচ্ছা বিডি, বিডি, আচ্ছা বিডি মানে হচ্ছে বি এর ইমিডিয়েট রাইটে ডি, ডিসি, ডিসি মানে হচ্ছে ডি এর সেকেন্ড লেফটে সি। চলো, একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে এক ঘর বাদে, একটা হচ্ছে এফ আর এইচ। এফ আর এইচ এর সম্পর্কটা কি? এফ এর ইমিডিয়েট লেফটে হচ্ছে এইচ। আচ্ছা, মোট কথা লেফট রাইট বাদ দাও, একটা জিনিস দেখতে পাচ্ছি, বিডি পরস্পর নেইবার, এফ আর এইচ ও পরস্পর নেইবার, মানে এরা কিন্তু নেইবার হচ্ছে, এরা নেইবার হচ্ছে, খুব ভালো কথা। বি আর ডি নেইবার, এফ আর এইচ নেইবার। এডি দেখি কি বলছে, এডি, এডি কি আসছে, এডিও কিন্তু নেইবার হচ্ছে, এডি এরাও কিন্তু পরস্পর নেইবার হচ্ছে। জিই কি বলছে দেখি, জি আর ই এরাও কিন্তু পরস্পর নেইবার হচ্ছে, একমাত্র ডিসি কিন্তু নেইবার হচ্ছে না। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে, অপশন বি এখান থেকে রাইট হবে, কারণ হচ্ছে ডি আর সি কিন্তু নেইবার হচ্ছে না, বাকি সবাই নেইবার হচ্ছে, তাই অপশন বি তে হচ্ছে ডাজ নট বিলং টু দিস গ্রুপ। ক্লিয়ার? জানলাম। ওকে, আজকে কটা করা হলো এখনো পর্যন্ত? একটা, দুটো, তিনটে, চারটে, 4 সেট করা হলো। দেখো 4 সেট পাজল করতে কতক্ষণ টাইম লেগে গেল, কতক্ষণ চলছে দেখি, রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবো। চলছে মোটামুটি প্রায় 1 ঘন্টা 21 মিনিট হলো। ওকে, চলো কন্টিনিউ করি। আচ্ছা, আবার দেখো একটা কোশ্চেন বলছে, আ সার্টেন নাম্বার অফ পার্সন, আগেরটার মতনই, সিটিং ইন এ রো ফেসিং নর্থ, বি সিটস ফোর্থ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো। ওকে, করি এটা। একটা কাজ করো, এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক নেবে, হ্যাঁ হ্যাঁ এইটা তাহলে হোমওয়ার্ক নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও এটাকে, হ্যাঁ, দিয়ে এটাকে সলভ করবে। এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এর যে কোশ্চেন গুলো আছে সেটারও আমি এ করছি, দিচ্ছি, সেগুলোরও স্ক্রিনশট নিয়ে নাও। সবার হলে বলবে, বা হ্যাঁ একজন একজন স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করে দিতে পারো, তাহলেও হবে। আচ্ছা, এটা হচ্ছে ওর 3খানা কোশ্চেন, এই যে 3খানা কোশ্চেন দিয়ে দিচ্ছি। এই একটা কোশ্চেন, এই যে এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন, আর এই একটা কোশ্চেন, মাত্র 3খানা কোশ্চেন আছে। এটা ছোট মতন আছে, এটা তোমরা একটু ট্রাই করো নিজেরা। ডান? ওকে, তাহলে মুভ করছি, এই কোশ্চেনটা করি। বলেছে 8 পার্সন্স এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন এ রো। আচ্ছা, ভালো কথা, 8জন পার্সন আছে আর সিটিং ইন এ রো, রো বেস সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা, বাট নট নেসেসারি সেম অর্ডার। আচ্ছা, 4 of them ফেসিং টুয়ার্ডস নর্থ, 4 of them ফেসিং টুয়ার্ডস নর্থ, মানে হচ্ছে 4জন পার্সন আছে যারা নর্থ সাইডে দেখছে, আর বাকি 4জনই তাহলে সাউথ দেখবে, বোঝাই যাচ্ছে। 4 of them ফেসিং নর্থ আর 4 of them ফেসিং সাউথ, ভালো কথা। নো টু পার্সন সিট অ্যাডজেসেন্ট টু ইচ আদার অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেট, মানে যে এবিসিডি, মানে ধরো বি আর সি হচ্ছে পাশাপাশি বসবে না, এক্সাম্পল স্বরূপ বি আর ই পাশাপাশি বসবে না, মানে ইংলিশ অ্যালফাবেটে যারা আছে তারা পাশাপাশি বসবে না, এটা হচ্ছে এর মানে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল দিয়েও দিচ্ছে, বি ডাজ নট অ্যাডজাসেন্ট টু এ অর সি, এ এন্ড সি, মানে ধারে কাছে বসবে না। তো চলো করা যাক। বলেছে সি সিটস থার্ড টু দ্য লেফট অফ এ। তো একটা কাজ করি, এখানে তো নর্থ সাউথের হিসাব আমি জানি না, এখানে ওপেন স্পেসে করছি, নর্থ সাউথের হিসাব তো জানি না, 8জন পার্সন আছে, 4জন আমার নর্থে দেখছে, 4জন আমার সাউথে আসছে। ফার্স্ট ক্লু কি বলছে, সি সিটস থার্ড টু দ্য লেফট অফ এ, খুব ভালো কথা, তাহলে করি। একটাতে আমি এ কে আমি নর্থ দেখাচ্ছি, আর এক ঘর দু ঘর বাদ দিয়ে এখানে বসাচ্ছি সি কে। আরেকটাতে এ কে আমি দেখাচ্ছি সাউথ, আর এক ঘর দু ঘর বাদ দিয়ে দেখাচ্ছি এরকম সি কে। করতে পারি, দুটো প্রজেকশন ধরে এরকম স্টার্ট করলাম। অনলি 2% সিট বিটুইন সি অ্যান্ড এফ, তাহলে সি আর এফ এর মধ্যে 2জন থাকবে, তাহলে সি এর পর এক ঘর দু ঘর এদিকে তো হবে না, তাহলে এক ঘর দু ঘর বাদে এফ তোমার এদিকে চলে আসবে, এবং এখানেও এক ঘর দু ঘর বাদে এফ তোমার এখানে চলে আসবে। কতজন হলো? 4 আর 3 7জন হয়ে গেল, তাহলে আর একজনকে আমাকে প্লটে আনা বাকি আছে। বলেছে এ ডাজ নট সিট অ্যাট দ্য এন্ড অফ দ্য রো, মানে এ কিন্তু ধারে বসবে না, তো এ ধারে বসবে না মানে পাশে একটা সিট বানিয়ে দিলাম, এ এখানে ধারে বসবে না মানে পাশে একটা সিট বানিয়ে দিলাম। তাহলে দেখেছো কত সহজ জিনিস, 8জন পার্সন আরামসে আমার প্লটে চলে আসলো, হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে ই সিটস ফোর্থ টু দ্য রাইট অফ বি, বি এর ফোর্থ রাইটে ই বসছে, ভালো কথা, বি এর ফোর্থ রাইটে, মানে বি এর পর 3 ঘর বাদ দিয়ে ই থাকবে,
আর বি থেকে রাইট সাইডে ই বসবে, এরকম করে কিন্তু আমরা ক্লু গুলোকে, দেখো কিরকম করে আমি লিখছি সেটাকে ফলো করো। এই বড় ক্লুটাকে আমরা ছোট্ট করে নোট করে নিলাম। এই নোটিং গুলো কিন্তু খুব ফ্যাক্টর সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল সলভ করার সময়, কারণ বারবার করে তুমি এত বড় প্যারাগ্রাফটা পড়তে পারবে না। তো ই সিটস ফোর্থ রাইট অফ বি, তাই জন্য আমি কি করলাম, রাইট সাইড মাথায় আর লিখলাম, মানে রাইট ডাইরেকশন, আর ফোর্থ রাইট মানে মাঝখানে তিনজনের গ্যাপ থাকবে, এরকম করে বসিয়ে দিলাম। ওকে, ওকে, চলো। এবার বি নর্থ না সাউথ তার উপর তো ডিপেন্ড করছে, রাইট সাইড গুলো ওই হিসেবে চেঞ্জ হবে, ওই জন্য মাথায় আর লিখে দিয়েছি যাতে করে কনফিউজিং না লাগে। ওকে, কোথায় গেল, এই গেলাম, এই যে, হ্যাঁ, বলেছে এইচ সিটস থার্ড টু দ্য রাইট অফ ডি। ভালো কথা, এইচ সিটস থার্ড রাইট অফ ডি, এটাও এখানে লিখে রেখেছি, এইচ সিটস থার্ড রাইট অফ ডি। থার্ড রাইট মানে ডি এ আর এইচ এর মধ্যে দুজনের গ্যাপ থাকবে, আর এটা যে রাইট সাইডে থাকবে, ডি এর রাইট সাইড এইচ থাকবে। আর কি বলেছে, আর বলেছে অ্যান্ড। আচ্ছা, এই অ্যান্ডটা কার জন্য আসবে বলো তো? এনটা হচ্ছে ফার্স্ট পার্সন মানে এই। অবভিয়াসলি এইচ এর জন্য আসবে। অ্যান্ড ফেসেস সাউথ, তার মানে এইচ কোথায় দেখছে, এইচ তোমার সাউথ ডাইরেকশন দেখছে, এটা পেয়ে গেলাম, এইচ সাউথ ডাইরেকশন দেখছে, এটা আমি পেয়ে গেলাম, জাস্ট লিখে রাখলাম এটুকু, ঠিক আছে, চলো। বলেছে জি অ্যান্ড এইচ ফেসেস সেম ডিরেকশন, খুব ভালো একটা পয়েন্ট বলা হয়েছে, জি আর এইচ হচ্ছে সেম ডাইরেকশন, মানে জি কি হবে, জি তোমার হচ্ছে সাউথ ডাইরেকশন দেখবে, এটা আমি পেয়ে গেলাম, এখান থেকে নোট রাখলাম, চলো। আচ্ছা, ইমিডিয়েট নেইবার্স অফ এইচ ফেস সেম ডিরেকশন, মানে এইচ এর যারা নেইবার্স থাকবে, মানে এইচ এর দুপাশে যারা থাকবে, এই যে এই দুটো ব্যক্তি, এরা হচ্ছে সেম ডাইরেকশন ফেস করবে, অর্থাৎ দুজনেই নর্থ হবে অথবা দুজনেই সাউথ হবে, এটার মানে এফ ফেসেস নর্থ ডাইরেকশন। তো এফ কোথায় দেখছে, এফ নর্থ দেখছে, তো এখানে এফ কে নর্থ বানিয়ে দাও, এফ কে এখানে নর্থ বানিয়ে দাও, হয়ে গেল, হয়ে গেল। এবার আমাকে পয়েন্টে আসতে হবে, কোথায় কোথায় কাকে কাকে প্লট করা যায়, এবার আমাকে পয়েন্টে আসতে হবে। দেখো, বি আর ই কে দিয়ে স্টার্ট করি। প্রথম কথা দেখো, বি আমার কোথায় কোথায় বসবে না, বলেছিল অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসবে না, তো সি আছে মানে বি এখানে এখানে ক্যান্সেল, আবার এর দাদা আছে দাদা মানে, শোনা যাচ্ছে না। হ্যালো, অডিও ক্লিয়ার নয়, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। অপূর্ব শুনতে পাচ্ছো? না কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? অডিও ক্লিয়ার না হলে একটু কনফার্ম করো, তাহলে আমি একটু কন্টিনিউ করবো। না ঠিক আছে, শোনা যাচ্ছে। অপূর্ব যদি অসুবিধা হয় একবার লেফট হয়ে আবার জয়েন করে নাও। ওকে ওকে। হ্যাঁ, তাহলে জয়েন করলো, হ্যাঁ জয়েন করেছে, শোনা যাচ্ছে অপূর্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে দেখো ফিরে আসি, বি আর ই এর মধ্যে এটা বলা ছিল সম্পর্ক, বি কোথায় কোথায় বসবে না, বি তোমার হচ্ছে দেখো এই পজিশন গুলো বসবে না, সি এর দুপাশে বসবে না, এ এর দুপাশে বসবে না, তাহলে বি এর জায়গায় মাত্র একটা খালি রইলো এইটা। ওকে, একইভাবে এখানে এ এর দুপাশে বি বসবে না, সি এর দুপাশে এখানে এখানে বি বসবে না, তাহলে বি এর এখানেও একটাই জায়গা খালি রইলো। বি এর পর 3 ঘর বাদ দিয়ে ই থাকবে, তাহলে 1 2 3 ঘর বাদ দিয়ে ই কে এখানে বসাবো, বি এর পর 1 2 3 ঘর বাদ দিয়ে ই কে আমি এখানে বসাবো। আর কি বলেছিল, ই বি এর কোন সাব পজিশনে থাকবে, ই হচ্ছে বি হিসেবে রাইট পজিশনে থাকবে। তো এখানে ই, এখানে বি, তো বি এর রাইট সাইডে ই থাকা মানে এখানে বি কে আমাকে নর্থ দেখাতে হবে। আবার এখান থেকে বি, এখান থেকে ই, এখানে বি এর রাইটে ই কে দেখানো মানে বি কে আমাকে এখানে সাউথ দেখাতে হবে। বোঝা গেল জিনিসটা কি করে প্লটে আনলাম? হুম। একইভাবে ডি আর এইচ কে নিয়েও পাঙ্গা নেবো, কি করব, ডি কোথায় কোথায় বসবে না, দেখো সি এর দুপাশে ডি বসবে না, কারণ সি ডি পরপর থাকে, তাহলে ডি আমার বসবে এখানে। একইভাবে সি এর দুপাশে এখানে ডি থাকবে না, ডি বসবে আমার এখানে। ডি এর পর 2 ঘর বাদি এইচ, 1 ঘর 2 ঘর বাদি এইচ, এইচ আবার সাউথ পজিশন অলরেডি বলাই আছে, এখানে 1 ঘর 2 ঘর বাদি এইচ, এইচ কে এখানে সাউথ দেখিয়ে দিলাম। ডি এরও রাইট সাইড এইচ থাকার কথা, তো ডি এর রাইট সাইড এইচ থাকা মানে এখানে ডি হবে সাউথে, আর এখানে ডি এর রাইট সাইড এইচ থাকা মানে ডি হবে এখানে নর্থে। এইভাবে হিসাবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। লাস্ট পজিশনে কে বেঁচে বেঁচে আছে, এ বি সি ডি হয়ে গেল, ই এফ হয়ে গেল, জি এইচ হয়ে গেল, আই বলে কেউ একজন বেঁচে থাকবে, আই গেস না, আই তো নেই এখানে, আই তো নেই, কে বাকি থাকলো, এ বি সি ডি ই এফ, জি বাকি থাকলো নাকি, জি, হ্যাঁ এক্স্যাক্টলি জি বাকি থাকলো, জি কে বসালাম, জি কে বসালাম, জি সাউথ অলরেডি বলাই আছে, তাহলে জি কে সাউথ দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার সবার ডাইরেকশন গুলো কনফার্ম করে নি। দেখো, আহ এখানে যেটা, যেখানে কার কার ডাইরেকশন বাকি, সি আর ই এর ডাইরেকশন এখানে বাকি আছে, চলো ঠিক আছে।
আর এখানেও তোমার বলেছে আচ্ছা এখানে একটা ক্লু বলেছিল এইচ এর যে ইমিডিয়েট জায়গা দুটো ওটাই করছি এইচ এর দুজন ইমিডিয়েট নেইবার সেম ডাইরেকশন ফেস করে। তো এইচ এর নেইবার ই আর সি এখানে আছে, দুটোনের মধ্যে কারো ডাইরেকশন আমার কাছে ক্লিয়ার নয়। এখানেও ই আর সি দুজন আছে, দুজনের ডাইরেকশন ক্লিয়ার নয়, দুজনে সেম দেখবে। এবার নাম্বারস গুলো কাউন্ট করি, দেখো কটা এখানে নর্থ পেয়েছি, একটা দুটো তিনটে নর্থ পেয়েছি, তার মানে আর একজনই এখানে নর্থ হতে পারবে। তো ই কে যদি নর্থ দেখাই তাহলে এইচ কেও সি কেও নর্থ দেখাতে হবে, তাহলে তখন তো নর্থের সংখ্যা বেড়ে গেল। আবার ই কে যদি সাউথ দেখায় তাহলে সি কেও সাউথ দেখাতে হবে, তাহলে দুজন আর এদিকে তিনজন, তাহলে পাঁচজন সাউথ হয়ে গেল। তাহলে আমার মনে হচ্ছে এই প্রজেকশনটাই গড়বড় হয়ে গেছে, এই প্রজেকশনটা মনে হচ্ছে কাজ আর লাগবে না। আচ্ছা এবার সেকেন্ড পজিশন এখানটা দেখো, এখানে 1 2 3 4 চারজন সাউথ অলরেডি হয়ে গেছে, চোখ বন্ধ করে এখানে দুজনকে তাহলে নর্থ করে দিতে, কারণ বাকি চারটে নর্থ হবে। আর ওই হিসেবে এইচ এর পাশাপাশি নেইবার গুলো সেম ডাইরেকশন ফেস করবে, সেই শর্তটাও এখানে কিন্তু ফুলফিল হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? হুম। খুব ডিফিকাল্ট ছিল তা বলা যাবে না, নাকি না বলো? কিন্তু জিনিসটাকে ডিফিকাল্ট হিসেবে দেখানো হয়েছিল, যে 8 জন আছে, সবাই সেম ডাইরেকশন ফেস করে না, আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে পাশাপাশি বসে না, এগুলো করে একটু কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিগিনার লেভেলের জন্য ভালো কোয়েশ্চেন, ক্লার্ক প্রিলিমসে এই কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্টেড অবশ্যই। এবার কোয়েশ্চেন্স গুলো আমরা দেখে নেব। বলেছে হু অ্যামং দ্য ফলোইং পেয়ার্স আর ফেসিং সেম ডাইরেকশন, মানে এই অপশন থেকে দেখতে হবে কোন পেয়ার সেম ডাইরেকশন ফেস করছে। ফার্স্ট আছে অল অফ দেম, তো বাকিগুলো চেক করি, এ আর ডি চেক করি, এ আর ডি কি সেম হচ্ছে? এখানে এ আর ডি তো সেম হচ্ছে না, তাহলে তো এটা বাদ। এ আর বি বলেছে নেক্সট, এ আর বি কি হচ্ছে? এ সাউথ বি সাউথ হয়ে গেল, ব্যাস এখানে আমি অ্যান্সার পেয়ে গেলাম, আর দেখারই দরকার নেই। তাও দেখি ডি আর এইচ, ডি আর এইচ দেখো, ডি নর্থ এইচ সাউথ, এটাও হবে না। এ আর এফ বলেছে পরেরটা, এ সাউথ এফ নর্থ, এটাও হবে না, বাদ হয়ে গেল। হু অ্যামং দ্য ফলোইং পারসন সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এর ইমিডিয়েট রাইটে কে বসছে? এ এখানে সাউথ, ইমিডিয়েট রাইটে ডি বসছে, তাহলে এখানে ডি হবে অ্যান্সার, অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য পজিশন অফ এইচ উইথ রেসপেক্ট টু এফ, তাহলে এফ এর রেসপেক্ট এইচ এর পজিশন কি হচ্ছে? এফ এখানে আছে, এইচ এখানে আছে, এফ নট মানে এইচ হচ্ছে এফ এর লেফট সাইডে আছে, মাঝখানে 1 2 3 তিনজন, মানে ফোর্থ টু দ্য লেফট, ফোর্থ টু দ্য লেফট, এই যে অপশন নাম্বার ডি, ফোর্থ টু দ্য লেফট। এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আশা করছি, এগুলো বারবার আর এক্সপ্লেন করার মনে হয় প্রয়োজন পড়বে না। হাউ মেনি পার্সন আর সিটিং বিটুইন জি অ্যান্ড ডি, জি আর ডি এর মধ্যে কজন বসছে? দেখো জি এখানে, ডি এখানে, মাঝখানে 1 2 3 4 জন বসছে, 4 পার্সন। তো 4, অপশন নাম্বার এ, 4 পার্সন। Among the following persons are immediate neighbors of B, বি এর ইমিডিয়েট নেইবার কারা? বি এর ইমিডিয়েট নেইবার যে জি একটা আর এফ একটা, জি এফ, তো এই যে এফ আর জি অপশন এ তে আছে, হয়ে গেল কমপ্লিট। বলো, পাজল হয়ে যাওয়ার পর আর কোনো ব্যাপারই নয় কোশ্চেন গুলো, হ্যাঁ কি না? সবাই বলো কি বুঝছো? হুম, জানবো। ডান, ওকে 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 ওকে। হুম, আমি তো ভেবেছিলাম 9টা পাজল হয়তো পটপট করে হয়ে যাবে, কিন্তু ভালো, এই কটা করতেই দেখো কত টাইম লেগে গেল, এখনো কতগুলো বাকি রয়েছে এই পেজটার মধ্যে। সেকেন্ডেরটা আমরা টাইম খেয়ে দিল। হুম, সেকেন্ডটা অনেকটা টাইম খেয়ে নিয়েছিল, ওটা একটুখানি হ্যাঁ, কমপ্লিকেটেড ছিল তো। বাকিগুলো দেখো ওটা প্রায় মোটামুটি। 20 মিনিট, হ্যাঁ ওটা প্রায় 20 মিনিটের মতো নিয়ে নিল। হ্যাঁ, প্রায় 20 মিনিট মতো ওখানে চলে গেছে সত্যি। মাঝখানে ফোন টোনও চলে এসেছিল একটু, ওইসবের জন্য তো আছেই। আচ্ছা আচ্ছা, একটা দেখো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সার্টেন নাম্বার অফ পার্সন, তাই তো? এইটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আরেকটা কোশ্চেন দেখো, এই দেখো 10%, আমি কোশ্চেন রিড করছি, 10% LMNOP QRSTU sitting in 2 rows, 5% sitting in row 1 and all are facing north, all and 5% sitting in row 2, all are facing south। ভালো কথা। না চলো এটা করিয়েই দিই, এটা করিয়ে দিই, কারণ হচ্ছে এটাতে রো ওয়ানে কারা, দেখো এখানে কোশ্চেনের ডিফারেন্স একটাই, রো ওয়ানে কোন কোন গুলো বসেছে আর রো টু তে কোন কোন গুলো বসেছে এটা কিন্তু বলা নেই, ঠিক আছে? এখানে একটুখানি কোশ্চেনটা ঘুরিয়েছে। তো একইভাবে জিনিসটা কি করবো, এখানে দেখো 5% সিটিং ইন রো 1, রো 1 এ 5 জন বসছে and all are facing নর্থ, সবাই নর্থে দেখছে। 5% সিটিং ইন রো 2 and all are facing সাউথ, সবাই সাউথে দেখছে। চলো তাহলে এটাকে প্লট করি আগেরটার মতন। আহ এখানে কিছু বলেছে, বলেছে দেখো এখানে কিছু বলেনি কিন্তু, যে রো 1 আর রো 2 একে অপরকে ফেস করছে কি না করছে বলেনি। যদি কিছু না বলা থাকে আমরা বাই ডিফল্ট ধরে নেবো এটা একে অপরকে ফেস করবে। ওকে, বোঝা গেল? শেষ করবে কি
কি হবে যদি একজন নর্থের দিকে তাকায় একজন সাউথের দিকে তাকায়, সাপোজ যদি ইয়ে হয়, তো তো অপোজিট দেখবে না, দুজন দুজনের পিঠ দেখতে পাবো। নো, 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 নো। ধরো এখানে এরা সবাই সাউথ দেখছে, এখানে তো বলা হয়নি যে 2 নম্বরটা আগে উপরে আসবে। ওটাই বলছি, যদি না বলা থাকে কিছু তাহলে আমরা বাই ডিফল্ট এই সিচুয়েশনটাই ধরবো যেখানে ওরা একে অপরকে ফেস করবে। যে এরকম করে বসে তাহলে ফেস করবে তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ সেটা করবে। রো 1 আর রো 2 এরকম কিছু থাকে তাহলে ফেস করবে। এবার এটা এখানে বলা নেই যে এটা এরকম করে বসবে, এরা ফেস করছে না পিঠ দেখিয়ে বসছে, এটা কিন্তু বলা নেই। এটা এরকমও হতে পারতো 1 2 3 4 5, এখানে নর্থ দিয়ে রো 1 এখানে আসতে পারতো, 1 2 3 4 5 সাউথ দিয়ে রো 2 এরকম আসতে পারতো, তাহলে কিন্তু একে অপরের পিঠ পিঠ করে বসতো, অপোজিট সাইডে বসতো। বাট যদি কিছু না বলা থাকে তাহলে আমরা এটা নয়, বাই ডিফল্ট আমরা এটাকেই ধরবো। ওকে, ঠিক যেমন ঠিক যেমন ধরো কোনো লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা কোনো সার্কুলার বা স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে তোমাকে বলেনি যে শুধু বললো যে 8 জন পার্সন রয়েছে, এই করছে সেই করছে, কিছু বলার নেই যে কোন ডাইরেকশন দেখছে। তখন বাই ডিফল্ট কিন্তু আমরা সবসময় ইনসাইড দেখবো। যদি সার্কুলার বা স্কোয়ার সিটিং হয় তখন আমরা ইনসাইড দেখবো, যদি লিনিয়ার সিটিং হয় তাহলে বাই ডিফল্ট আমরা নর্থ ডাইরেকশনটাকে দেখবো। ওকে, ডিফল্ট অলওয়েজ আমি লিখে দিচ্ছি, ডিফল্ট যে ডাইরেকশন গুলো ডিফল্ট, এটা হচ্ছে এক হচ্ছে তোমার হচ্ছে নর্থ ডাইরেকশন হচ্ছে ডিফল্ট, আর এটা হচ্ছে তোমার ইনসাইড। এই দুটো হচ্ছে তোমার ডিফল্ট ডাইরেকশন, যদি কিছু না বলা থাকে বাই ডিফল্ট আমরা এগুলোকে ধরে নিয়ে। ওকে, তাহলে এটা করি। 10% বলেছে রো 1 হচ্ছে সব নর্থ, তাহলে এটা প্লট করি এখানে 1 2 3 4 5। রো 1 করলাম নর্থে দেখছে 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা হচ্ছে রো 2 যারা হচ্ছে সাউথে দেখছে 1 2 3 4 5। এই দুটো প্রজেকশন, হ্যাঁ। প্রজেকশন গুলো কিন্তু বুঝবে কোন কোন গুলো প্রজেকশনের মধ্যে পড়ছে। হ্যাঁ, এই যে মাঝখানে দেওয়াল তুলে দিলাম, এই সাইডটা একটা প্রজেকশন, এই সাইডটা একটা প্রজেকশন, ঠিক আছে। ওকে, বলেছে এল ফেসেস দ্য পারসন হু সিটস থার্ড টু দ্য লেফট অফ এম, অর্থাৎ এম এর থার্ড লেফটে যে আছে এল তাকে ফেস করবে। অর্থাৎ এম যদি সাপোজ এরকম হয় নর্থে, তাহলে এম এর থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদ দিয়ে এই ব্যক্তি থাকবে থার্ড লেফটে এবং এল হচ্ছে একে ফেস করবে। ভালো কথা। এবার এটা রিভার্সও হতে পারে, এম যদি নর্থ দেখে তাহলে এরকম হবে, এম যদি সাউথ দেখে তাহলে করে কেসটা কেমন হবে, কারণ বলা নেই কিন্তু কে নর্থ কে সাউথ ভাগ করা নেই, আমাকে দুটোই ভেবে চলতে হবে। তাহলে থার্ড লেফটে বসবে এই ব্যক্তি এবং এল তাকে ফেস করবে এরকম। আর ওই হিসাবে এগুলো ফিল্ড আপ থাকবে, কারণ এখানে তো লোকজন থাকবে, এটা তো ফাঁকা থাকবে না, এরকম করে জিনিসটা হবে। ওকে, ওকে। তো এইটা আপাতত দুটো সম্ভাবনা আমি ধরে নিলাম, দেখা যাক এবার কোথায় কাকে প্লট করা যায়। 2% sit between n and o who is in row 1, এই যে বলেছে ও, ও হচ্ছে কোথায় রো 1 এ আছে। আর 2% sit between n and o, তা n আর o এর মধ্যে দুজনের গ্যাপ আছে, তা ও যদি রো 1 এ থাকে তাহলে n ও তো রো 1 এই থাকবে, হ্যাঁ কি না বলো তো? থাকবে তো? ওই কেউ কোনো কথা বলছে না কেন? তো রো 1 লিখে আমি এরকম করে লিখে দেবো n আর o দুজনের মধ্যে তোমার হচ্ছে এই গ্যাপটা থাকবে, আর দুজনেই রো 1 এ রয়ে যাবে। ওকে, Q sits immediate left of R who faces T, ভালো করে বুঝো, Q sits immediate left of R who faces T, মানে R হচ্ছে T কে ফেস করছে এটুকু বুঝতে পারলাম, এখানে পাশে লিখছি R হচ্ছে T কে ফেস করছে এটুকু লিখে রাখলাম। আর কি T, R হচ্ছে T কে ফেস করছে। ও, এক মিনিট, কেউ হ্যান্ড রেজ করে ফেলেছে মনে হয়। হ্যাঁ মিউট করতে গিয়ে বলতে গেছিলাম তো, হ্যাঁ রাইজ হয়ে গেছে। Q sits immediate left of R, তাহলে এখানে লিখে রাখছি Q জাস্ট আর এর পাশে, আর আর হিসেবে এই যে এল লিখে রাখলাম, মানে লেফট ডাইরেকশন থাকবে। এরকম করে কিন্তু ক্লু গুলোকে আমরা নোট করব, যাতে করে আমাদের বারবার করে পড়তে না। চলো, ওকে ওকে ওকে। আচ্ছা, 3 persons sit between ইউ and পি, ইউ আর পি এর মধ্যে তিনজন বসছে, পি হু সিটস ডায়াগোনালি অপোজিট টু এন, পি হচ্ছে ডায়াগোনালি অপোজিট অফ এন, ভালো কথা। আর ইউ আর পি এর মধ্যে তিনজনের গ্যাপ আছে, তাহলে এটাও এখানে লিখছি, ইউ আর পি এর মধ্যে তিনজনের গ্যাপ আছে। হ্যাঁ, আর বলেছে পি সিটস ডায়াগোনালি অপোজিট টু এন, ডায়াগোনালি অপোজিট মানে কি বলবো, সবসময় এরকম একটা কথা মাথায় রাখবে,
যদি এরকম টাইপের কোশ্চেন দেয় ডায়াগোনালি অপোজিট, এরকম অপোজিট অপোজিট রয়েছে মানে প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্টে যদি এরকম টাইপের দেয় ডায়াগোনালি অপোজিট, তাহলে জিনিসটা কেমন হবে দেখে রাখো। পি হচ্ছে ডায়াগোনালি অপোজিট, ডায়াগোনাল মানে হচ্ছে এরকম কর্নার বরাবর হয় এরকম থাকবে, অথবা তোমার হচ্ছে এরকম থাকবে, এরকম কিছুটা হবে। তো এক্ষেত্রে, আর এই ক্ষেত্রে অবশ্যই পি আর এন দুজনকে নিয়ে কথা বলেছে, দুটো হচ্ছে দুটো রো এর মধ্যে অবশ্যই ধারে বসবে, মানে যদি পি ধরো কথার কথা এখানে বসে তাহলে এন এখানে বসবে, পি যদি এখানে বসে তাহলে এন এখানে বসবে, বোঝা গেল, বা ভাইস ভার্সা উল্টোটাও হতে পারে। এবার মজার বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু কমপ্লিকেশন বাড়ছে আস্তে আস্তে। এখানে কিন্তু শুধুমাত্র এই দুখানা প্রজেকশন দিয়ে আমি কিন্তু এদেরকে কিছু পাত্তা করতে পারছি না। আমার মত, আমার যেটা বুদ্ধি যেটা বলছে, আমার এখানে আরো দুটো প্রজেকশনকে টেনে রাখা উচিত, আরো দুটো প্রজেকশন আমি টেনে নিই। হ্যাঁ, কোথায় টানবো, এই পাশেরটাতে টানছি, এখানে একটা করে নিচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, একটা হয়ে গেল সাউথ, এটা নর্থ, 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে ওকে। তো এবার দেখো কি বলেছে এখানে, বলেছে আচ্ছা এস ফেসেস এম, লাস্ট ক্লুটা এঁকে নি, এস হচ্ছে এম কে ফেস করতে, এখানে ভালো জিনিস এস ফেসেস এম মানে তাহলে এস এখানে প্লট করে দিচ্ছি, প্রথমকার যে প্লটিংটা ছিল আবার এস কে এখানে প্লট করেছি, এই প্লটিংটা যেটা ছিল, ঠিক আছে চল। এবার বলেছে তোমার কি ছিল, পি আর এন হচ্ছে ডায়াগোনালি অপোজিট অফ, অপোজিট বলে পি আর এন ডায়াগোনালি অপোজিট, তাহলে একটা কন্ডিশন করতে পারি, একটা কন্ডিশনে রো টু তে পি কে যদি দেখায় এরকম তাহলে এন কে এরকম দেখাবো, আর এটাতে রো টু তে পি কে যদি এরকম দেখায় তাহলে এন কে এরকম দেখাবো। একটাতে পি কে ধরলাম রো টু তে, আর এটাতে পি কে লাগাবো কোথায়, রো ওয়ানে, এটা রো ওয়ান, এটা আমার রো টু। পি যদি এরকম থাকে তাহলে এন এরকম চলে আসবে, পি যদি এখানে ধারে থাকে এরকম, তাহলে এন এখানে চলে আসবে। বলো এটা সবার কাছে ক্লিয়ার নাকি? হুম। ক্লিয়ার, আচ্ছা। এবার দেখো বলেছে, ও শিট 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 শিট, সরি 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 সরি, এখানে ফালতু, এখানে আর প্রজেকশন রাখার দরকারই নেই, কেন আমি বোকার মতন কাজ করলাম, দেখেছো তো? নিচে দুটো করলেই তো হবে। না 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 না, নিচের দিকে কোনো প্রজেকশনই আঁকার দরকার নেই, বেকার করলাম। কেন দেখো, আগে একটা ক্লু, আমি তাহলে এতক্ষণ ধরে ক্লু গুলো নোট করছি কেন, দেখো আগে একটা ক্লু লিখলাম এন আর ও এর মধ্যে দুজনের গ্যাপ আছে, আর এন এবং ও উভয়ে করতে থাকবে রো ওয়ানে থাকবে, রো ওয়ানে থাকবে, তাহলে তো আমি এন কেই রো ওয়ানে রাখবো, আমি আরেকটা প্রজেকশনে কেন এন কে রো টু তে ধরতে গেলাম? দরকার নেই তো, কারণ আগের ক্লুতে তো আমাকে বলেই রেখেছে যে এন আর ও দুজনে রো ওয়ানেই থাকবে, আর এন যদি রো ওয়ানে থাকে তাহলে ডায়াগোনালি অপোজিট করা মানে পি কে আমি রো টু তে ফেলবো। এবার শুধু লেফট এন্ডে থাকবে না রাইট এন্ডে থাকবে, এটার জন্য দুটো প্রজেকশন এরকম করে এঁকে দিলাম, ব্যাস তাহলেই তো হয়, বোঝা গেল? কেন আমরা আর একটা প্রজেকশন আঁকবো না শুধু শুধু? এবার তাহলে এক ঘর দু ঘর বাদী ওকে আমি এখানে দেখাচ্ছি, এক ঘর দু ঘর বাদী ওকে আমি এখানে দেখাচ্ছি, হয়ে গেল, চলো ভেরি গুড। আচ্ছা, এবার কি করা যেতে পারে, এবার কোন দিকে, আচ্ছা ইউ আর পি এর মধ্যে তিনজনের গ্যাপ, 1 2 3 বাদ দিয়ে এখানে ইউ করে দাও, এখানেও তোমার ইউ ধারে চলে আসবে, হয়ে গেল। আচ্ছা, এবার কি করা যেতে পারে, এবার হচ্ছে তোমার আর যদি এগোই, আর যদি এগোই এখান থেকে আর আর টি এগুলোকে পরে, এবার আমার মনে হচ্ছে এই বড় ক্লুটাতে একটুখানি মাথা লাগানো উচিত, এইখানে দেখবো কি করা যেতে পারে। দেখো যদি আহ এইটাকে ধরার চেষ্টা করি, এল দু ঘর বাদি এস মানে রো টু তে, এটাকে যদি রো টু এরকম রো ওয়ান এরকম করে যদি প্লট করার চেষ্টা করি, তাহলে এল কে আমাকে এখানে প্লট করতে লাগে, রো টু হিসেবে যদি, তাহলে এল কে আমাকে এখানে প্লট করতে লাগে, তাহলে এক ঘর দু ঘর বাদি এস করার জায়গা নেই। একইভাবে রো টু তে যদি এখানে এই পজিশনে প্লট করার চেষ্টা করি, এল কে যদি এখানে প্লট করি, তাহলে এক ঘর দু ঘর বাদি এস করার জায়গা নেই, অর্থাৎ এই সম্ভাবনাটা আমাকে বাতিল করতে হচ্ছে, হ্যাঁ কি না বলো? দুটোর মধ্যে কোনো জায়গা দিয়ে কিন্তু বসাতে পারছি না এই সম্ভাবনাটাকে, তাই এটাকে বাতিল করে দেবো। ওই কেউ কিছু কথা বলে না কেন? হ্যাঁ ওটা তো ইয়ে হবে না, ফার্স্ট রো তো আসবে না। তাহলে এবার এই সেকেন্ড সম্ভব, পজিশন। সেকেন্ডটা দেখি, দেখো সেকেন্ডে কি হচ্ছে, রো ওয়ান এটা, এটা রো টু, দেখো এস তার এক ঘর দু ঘর বাদী এল, আচ্ছা আমি যদি দেখো এস কে এখানে প্লট করি তাহলে এক ঘর দু ঘর বাদী এখানে এল প্লট করার জায়গা আছে, আর এখানে একটাই জায়গা হবে, আর কোনো জায়গা নেই প্লট করার, তাহলে এরকম বসিয়ে দিলাম। একইভাবে এস কে এখানে প্লট করলে এক ঘর দু ঘর বাদী এল এখানে প্লট করার জায়গা আছে, ওকে। আচ্ছা এস এর অপোজিটে কে থাকবে, এম থাকবে, এবার এস এর অপোজিট এখানে পি চলে এসেছে, তাহলে এই প্রজেকশনটা হয়ে গেল বাতিল, এখানে জায়গা খালি আছে বসিয়ে দাও এম, ভালো কথা, এখানে এম বসিয়ে দাও। আর কি বলেছিল, আর ওয়ান বাই ওয়ান বলেছিল কিউ আর আর বলেছিল কি, আর এর ইমিডিয়েট লেফটে থাকবে কিউ, আরেকবার পড়ে নি জায়গাটা, কিউ সিটস, এই যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে কিউ সিটস ইমিডিয়েট লেফট অফ আর, আর হু ফেসেস টি, আর হচ্ছে টি কে ফেস করছে, চলো, তো কিউ সিটস ইমিডিয়েট লেফট অফ আর, তো এখানে কিউ আর আর পাশাপাশি এখানেই বসতে পারবে, আর কে যদি সাউথ ডাইরেকশন এখানে বসাই তাহলে আর এর ইমিডিয়েট লেফটে কিউ এখানে বসে যায়, আর হচ্ছে টি কে ফেস করছে তাহলে নিচে টি কে বসিয়ে দিই, হয়ে গেল আমার প্রজেকশন রেডি, হ্যাঁ কি না, বোঝা গেল?
তা হুম। এই ক্লুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, যে 1 নম্বর রোতে এন আর ও দুজনে একসঙ্গে থাকছে। ক্লুটা পড়বো কি ছিল, বলেছিল এখানে 2%, এই যে এখান থেকে এই ক্লুটা, 2% সিট বিটুইন এন অ্যান্ড ও, হু ইজ ইন রো 1। এবার ও এর কথা বলেছে, ও হচ্ছে রো 1-এ আছে। ও যদি রো 1-এ থাকে আর দুটো পার্সেন্টের গ্যাপ দিয়ে যদি এন থাকে, তাহলে এন আর ও পরস্পর দুজনেই রো 1-এ থাকবে, এটা আমার কাছে ক্লিয়ার। তো ওই জন্য আমাকে এই ডায়াগোনাল ক্লুটা, এই যে ডায়াগোনাল ক্লুটা সেট করাটা অনেক ইজি হয়ে গেল, দুজনেই রো 1-এ থাকবে। ওকে, বোঝা গেল জিনিসটা? ওকে, এবার কোশ্চেন গুলো দেখি। বলেছে হু অ্যামং দ্য ফলোইং পারসন ফেসেস ইউ, ইউ কে কে ফেস করছে? তো ইউ কে ফেস করছে অবভিয়াসলি এন ফেস করছে, সহজ ব্যাপার। তো অপশন নাম্বার এখানে এ হয়ে গেল, এন। হাউ মেনি পার্সন সিটিং বিটুইন এম এন্ড আর, এম আর আর এর মধ্যে কজন বসছে? দেখো এম আর আর এর মধ্যে পাশাপাশি বসছে, তো নো ওয়ান, জিরো, নান, অপশন বি হবে নান। হু অ্যামং দ্য ফলোইং পারসন সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য পারসন হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ আর, মানে আর এর সেকেন্ড লেফটে যে আছে তার ইমিডিয়েট রাইটে কে বসছে? আমি কি বললাম, এরকম টাইপের যখন কমপ্লিকেটেড থাকবে তখন অবশ্যই ব্যাক সাইড থেকে পড়বে। সেকেন্ড টু দ্য লেফট অফ আর, আগে দেখে নাও কে আছে। আর সাউথ ফেস, আর এর সেকেন্ড টু দ্য লেফট হচ্ছে পি আসছে, পি আসছে আর এর সেকেন্ড লেফট, ভালো কথা। তারপরে কি বলেছে, পার্সন সিটস টু দ্য ইমিডিয়েট রাইট, তাহলে পি এর এবার ইমিডিয়েট রাইটে কে বসছে? পি এর ইমিডিয়েট রাইটে মানে কে বলবে, কিউ বসছে। তো অপশন ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এই কোশ্চেন গুলো কিন্তু একটু কমপ্লিকেটেড লাগতে পারে, এগুলো একটুখানি ঠান্ডা মাথায় করতে হবে, পাটে পাটে। Who among the following persons are the immediate neighbors of T? তো T এর immediate neighbors কারা আছে? দেখো T এখানে immediate neighbor, একটা neighbor হচ্ছে S, একটা neighbor হচ্ছে আমার O। S আর O, তো অপশন সি তে পেয়ে যাচ্ছি S and O। Four of the following are like in a certain way, এইরকম একটা কোশ্চেন কিন্তু অলওয়েজ দেখবে কোনো না কোনো পাজলে থাকবেই, থাকছে, খুব কমন টাইপের কোশ্চেন এগুলো। Alike in a certain way based on group, find which does not belong to that group। আর মোস্ট অফ দ্য টাইম এই যে কোশ্চেন গুলো না, এটা হচ্ছে জাজমেন্টাল কোশ্চেন, এটা তোমাকে জাজ করতে হেল্প করবে যে তুমি পাজলটা ঠিক করেছো কিনা। কারণ যদি তুমি পাজল ভুল করে থাকো, যদি তোমার অ্যারেঞ্জমেন্টটা ভুল এসে থাকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার চট করে মিলতে চায় না। হুম, তুমি দেখবে সবকটাই দেখবে হয় একের বেশি জন তুমি দেখবে তোমার ওই আউট অফ দিস গ্রুপ মনে হবে, আলাদা করে স্প্লিট করতে পারবে না। এই কোশ্চেনটার অ্যান্সার যদি ঠিক আছে, হ্যাঁ এটা যদি ঠিক অ্যান্সার আছে, তাহলে শিওর হয়ে যাবে এক্সামে যে আমার পাজল মিলেছে, ঠিকঠাক হয়েছে। পাজলটা করার পর কি ডাইরেক্ট কি এটাকেই ট্রাই করবো, তারপর উপর দিয়ে কোশ্চেন করতে হবে, তাই বুঝতে হবে কি হয়েছে কিনা। শুনতে পেলাম না কিছু, একটু জোরে বলো। মানে তাহলে পাজেলটা করার পরে কি ডাইরেক্ট কি এই কোশ্চেনটা করবো, কি টার্গেট করবো? না না, সেরকম তো তুমি এখানে, তো আমি লিস্ট ওয়াইজ কোশ্চেন গুলো একটা স্ক্রিনের মধ্যে রেখেছি বলে তোমার বুঝতে সুবিধা হচ্ছে। তোমাকে তো তখন ওয়ান বাই ওয়ান নেক্সট নেক্সট করতে করতে কোশ্চেন গুলো দেখতে হবে, তো তুমি অত টাইম পাবে না যে এবার এই কোশ্চেনটা দেখা যায় না লাস্টে যদি ফেলে রাখে, তুমি কি খুঁজবে? আদৌ এই কোশ্চেন যদি না দিয়ে থাকে তখন নর্মালি করবে, সেটা বলছি না, নর্মালি করবে। কিন্তু হ্যাঁ, কনফিডেন্স এমন জায়গায় থাকতে হবে যে এক চান্সেই পাজল মিলবে, ওটাই জন্যই শিখবো এবং প্র্যাকটিস করবো। তো দেখো কি কি আছে, ইউ আছে, কিউ আছে, পি আছে, দেখে নেবো ইউ কিউ আর পি এর কি গল্প। ইউ এখানে আছে, কিউ এখানে আছে, পি আবার এখানে আছে। ওকে, আর আছে, কি আছে, আর আছে তোমার হচ্ছে এন আছে এবং এল আছে। দেখি এন কোথায়, এন এখানে, এল এখানে। দেখো মজার বিষয়, ইউ পি এল এন সবাই ধারে ধারে বসছে, একমাত্র কিউ হচ্ছে মাঝে বসছে, কিউ ধারে বসেনি। তো কিউ হচ্ছে গ্রুপ থেকে আলাদা, অর্থাৎ অপশন নাম্বার বি এখান থেকে হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? ডান দাদা। Done? Okay. তো এটা একটা কোশ্চেন আমরা করলাম, আর হচ্ছে কি দেখি কি কি রইলো। আহ একটাই হোমওয়ার্ক দিলাম না এখনো পর্যন্ত, এই একটা হোমওয়ার্ক দিলাম, দেখে নিচ্ছি বাকি কি কি আছে। এটা বলছে 8% সিটিং ইন এ সার্কুলার টেবিল, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, ভালো কথা। সাম অফ দেম ফেসিং টুয়ার্ডস ইনসাইড, কেউ কেউ ইনসাইড দেখছে। সাম আর ফেসিং আউটসাইড, কেউ কেউ আউটসাইড দেখছে। বলেছে নো থ্রি অ্যাডজাসেন্ট পার্সন আর ফেসিং ইন সেম ডিরেকশন, মানে পাশাপাশি তিনজন হচ্ছে এক ডাইরেকশন দেখবে না। না, এটা হোমওয়ার্ক দেবো না, ভালো কোশ্চেন আছে, এটা করাতে হবে। 8 friends sitting around circle table, not in the same order. Some of them facing inside center, while some of them outside. তাও হচ্ছে ইনসাইড আউটসাইড কম্বো আছে। ঠিক আছে, লাস্টের দুখানা পাজল আজকে রইলো। পরের দিন আমরা নেক্সট ক্লাসে এইগুলোর থেকেই স্টার্ট করব, ঠিক আছে? আমাকে জাস্ট একটু মনে করিও তোমরা যে এইটা থেকে লাস্ট, অবশ্য মনে থাকবে লাস্ট দুটো আছে। আর এখন আজকে একটা বোধহয় সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট করিনি, একদম শেষেই দুখানা সার্কুলার রাখা ছিল, সার্কুলার থেকে আজকে স্টার্ট করতে হবে, মানে পরের দিন সার্কুলার থেকে স্টার্ট করবো।
ওকে, হুম 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 তাহলে এটা একটুখানি তোমরা জানিও, আমি রেকর্ডিংটা এখান থেকে অফ করছি।